আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এলএস লাভ অ্যান্ড স্যাড স্টোরিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এলএস লাভ অ্যান্ড স্যাড স্টোরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তিথি সিএনজিতে বসেই উকি দিল। তার চোখের সামনে বিশাল কালো রঙের গেট। গেটটা এতই বিশাল যে ভেতরের কিছু দেখা তো ভালোই বোঝাও যাচ্ছে না। গেটের পাশেই বাগান বিলাস গাছ। অর্ধেক গেটটা গোলাপি ফুলে ঢেকে আছে, তার মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি। তিথির এত ভালো লাগলো, সে খুব অল্পতেই মুগ্ধ হয়। এই মুগ্ধতা দেখে তিথির মা প্রায়ই বলতো, এত সহজে মুগ্ধ হতে নেই, এই সহজ জিনিসগুলোই পরে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তিথির অবশ্য তা মনে হয় না। তার মনে হয় এই ছোট ছোট মুগ্ধতাগুলোই মানুষকে বাঁচিয়ে রাখে। যখন মানুষের এই মুগ্ধ হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায় তখন বেঁচে থাকার ইচ্ছেও শেষ হয়ে যায়। তার মায়েরও কি শেষ হয়ে গিয়েছিল কি জানি, তিথি জানে না। তবে তার মা কোনো কিছুতেই মুগ্ধ হতো না। তিথি কোনো কিছু দেখে যখন বলতো, দেখো দেখো মা, কত সুন্দর। তিথি সিএনজি থেকে নেমে দাঁড়ালো। এক এক করে নিজের ব্যাগ দুটো নামালো। ব্যাগ নামাতে গিয়ে সে নেমে ঘেয়ে একাকার। তার তুলনায় তার ব্যাগ অনেকটাই ভারী। তিথি সোজা হয়ে দাঁড়ালো, গেটটার দিকে আবার তাকালো। আর তার মা তাকে নিয়ে এই বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে গিয়েছিল, আর সে এসেছে দুইটা ব্যাগ নিয়ে। এত বড় বাড়ি, এত বড় লোক মানুষ, তবুও তার মাকে 4 বছরের সংসার জীবনে নেয়ার মতো কিছুই দিতে পারেনি। তিথি দীর্ঘশ্বাস ফেলে ব্যাগগুলোকে টেনে টুনে গেটের সাইডে আনলো। এখন বৃষ্টি ভালোই পড়ছে, ভিজে গেলে সর্বনাশ। গেটের সাইড দেওয়ালে একটা সাদা রঙের সুইচ। তিথি কয়েকবার চাপ দিল, কোনো শব্দ হইলে কিনা সে বুঝতে পারল না। তার মিহি গলায় কতক্ষণ ডাকাডাকি করলো। শেষমেশ উপায় না পেয়ে ধরম ধরম করে গেটে কয়েকটা বাড়িও মারল, কোনো হেলদোল নেই। তিথি তার মার কাছে শুনেছে গেটের পরেই বিশাল লন, তাই তার শব্দ বাড়ি পর্যন্ত যাবে না সে জানে। তবে দারোয়ান থাকার কথা সে শুনেছে না কেন কে জানে। তিথি এক সাইডে দাঁড়ালো। গেটের ওপরে সিসি ক্যামেরা লাগানো, মনিটরে কেউ না কেউ তাকে অবশ্যই দেখবে। সে অপেক্ষা করতে লাগলো। নোমান অনেকক্ষণ ধরেই তিথিকে দেখছে। সে সবে বের হয়েছে তিথি আসার একটু আগে। তার একটা পার্সেল আসার কথা, সে না বের হলেও অবশ্য তার কাছে পৌঁছে যেত। তবে পার্সেলটা একটু ব্যক্তিগত, তাই সে নিজেই বের হয়েছে। বের হওয়ার একটু পরেই সিএনজিটা বাড়ির সামনে এসে থেমেছে। সে অবশ্য প্রথমে মাথা ঘামায়নি। দাদুর গ্রামের অনেক আত্মীয় স্বজনই আছে, তারা হঠাৎ হঠাৎ এসে হাজির হয়। কখনো আসে ডাক্তার দেখাতে, কখনো আসে ঢাকা শহর ঘুরতে, আবার কখনো কখনো আসে এমনি এমনি, বলে দাদুকে দেখতে এসেছে। এক একজনকে তো দাদু চিনতেও পারে না, তবুও তারা কিছুদিন মেহমানের মতো থাকে। বিস্ময়ে ভরা চোখে তাদের ঘর বাড়ি, আসবাবপত্র, জীবন যাত্রা দেখে। আর যাওয়ার সময় কিছু না কিছু তাদের পুটলিতে ভরে নিয়ে যায়। এতে অবশ্য কারো কোনো মাথা ব্যথা নেই। শুধু হালিমা খালা কিছুদিন রাগে গজগজ করেন। নোমান এইবারও এইরকমই ভেবেছিল, তবে তার ভাবনাকে ভুল করে দিয়ে উকি দিল ছোট মোটা মুখের শ্যামলা বরণ একটা মেয়ে, যার মুখে দীর্ঘ জার্নির ক্লান্তির ছাপ, এলোমেলো মাথায় লম্বা বেনি। বয়স কত হবে কে জানে, তবে তার কাছে ছোটই মনে হলো। যে কিনা উকি দিয়েই থমকে গেছে। সাধারণ এক গুচ্ছ ফুল দেখে তার চোখে মুখে মুগ্ধতা উপচে পড়ছে। আর সেই মুগ্ধতা ভরা চোখ মুখ দেখে নোমানও কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল। নোমান আয়েসি ভঙ্গিতে সিগারেটের ধোঁয়া ছাড়ল। সে থমকে যাওয়া থেকেই সে এতক্ষণ এই মেয়ের কাণ্ড কারখানা দেখছিল। জামান ভাই ভিতরে কি করছে কে জানে। বের হওয়ার সময় তো গেটের পাশেই দেখেছে। টাথরুমেও যেতে পারে। তার আবার নতুন নতুন ডায়াবেটিস ধরা পড়েছে। সেই টেনশনে দরকার পড়ুক আর না পড়ুক সে থাকে দৌড়ের উপর। তা না হলে গেট দিয়ে এই মেয়ে যে ঝাঁকাঝাঁকি করেছে, এতক্ষণে তো জামাল ভাই লাঠি নিয়ে দৌড়ে আসার কথা। মেয়েটার অবশ্য ভাগ্য খারাপ, এসেই পড়েছে এক ঝুলাঝুলির মধ্যে। এরকম সচরাচর হয় না। জামান ভাই খুবই নিষ্ঠ দারোয়ান,
সে তার চাকরি আর এই গেটকে খুবই ভালোবাসে। এই গেট নিয়ে কেউ ঝাঁকাঝাঁকি করবে আর সে চুপচাপ বসে থাকবে, এটা অসম্ভব। নোমান এগিয়ে গেল। মেয়েটিকে ঝোলাঝুলি থেকে বের করা দরকার। কেমন জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, তার মায়া লাগছে। এটা অবশ্য নতুন না, তার সবার জন্যই মায়া লাগে। দাদুর ভাষ্য মতে আমি হচ্ছি মায়ার সাগর। আমার শুধু মন না, হাত পা চোখ নাক মুখ সবকিছুই মায়ায় টইটম্বুর। তাই এই বৃষ্টির মধ্যে তাদের বাড়ির সামনে একটা মেয়ে তার পুটলি পাটলি নিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকবে আর সে চুপচাপ তাকিয়ে দেখবে, এটা কি হয়? তাই সে এগিয়ে গেল। এগিয়ে যেতে যেতেই তার ভ্রু কুঁচকে গেল। মেয়েটার আদর কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। এই চোখ, এই নাক, এই ঠোঁটের পাশে তিল, কোথায় দেখেছে সে? তিথি ড্রয়িং রুমে স্বাভাবিকভাবেই বসে আছে। এতক্ষণ যে মনে ভয় ছিল তা এখন কেটে গেছে। তবে অস্বস্তি আছে, কারণ অনেকগুলো মানুষ গোল গোল চোখে তার দিকে তাকিয়ে আছে। সে পাশে তাকালো। তাকে জড়িয়ে ধরে চোখের পানি মুছলেন মরিয়ম বানু, যে কিনা সম্পর্কে তার দাদি। আর কারো পরিচয় অবশ্য এখনো সে জানে না। না জানারই তো কথা। তার মা যখন তাকে নিয়ে চলে যায় তখন তার বয়স ছিল মাত্র 4 বছর। সে আশেপাশে তাকালো। তাকাতেই নোমান নামের ছেলেটার সাথে চোখাচোখি হলো। এই ছেলেটা তার কি হয় সে এখনো বুঝতে পারছে না। যখন সে চুপচাপ গেটের পাশে দাঁড়িয়েছিল তখন কোথা থেকে যেন এই ছেলে এসে হাজির। এক হাতে ছাতা, আরেক হাতে সিগারেট। সে ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। তিথির ভয় অস্বস্তি দুটোই একসাথে হতে লাগলো। সে কি করবে বুঝে উঠতে পারল না। এত এত বিপদে সে তো আগে কখনো পড়েনি। সবকিছু থেকে তার মা আড়াল করে রাখত। এই প্রথমে একা এভাবে চলা। বলতে গেলে সেভাবে একাও অবশ্য না। ঢাকা পর্যন্ত নুরুল মামা এসেছেন। নুরুল মামা হচ্ছেন মায়ের দুঃসম্পর্কের ভাই। আমাদের সব বিপদে আপদে তিনিই তো থাকতেন পাশে। সিএনজিতেও তুলে দিয়েছেন, শুধু বাড়ি পর্যন্ত আসেননি। কেন আসেননি তিথি জানে না। সিএনজিতে বসে যখন তিথি মলিনভাবে তাকালো তখন পরম স্নেহে নুরুল মামা মাথায় হাত রেখে বিরস মুখে বললেন, ভয় নেই, সিএনজি তোকে একেবারে সঠিক জায়গায় নামিয়ে যাবে। আর সেখানে গিয়ে শুধু তোর মায়ের নাম বলবি, ব্যাস। আর কিছু বলার দরকার নেই, এইটুকুই যথেষ্ট, বুঝেছিস? তিথি শুধু মাথা ঝাঁকিয়েছে। কি আর বলবে, তার ভাগ্যে যা আছে তাই হবে, আর হয়েছেও তাই। প্রথমে তিথি খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগেছে। এই ছেলে কি এই বাড়িরই কেউ? এর কাছে কি তাদের নাম বলবে? আবার যদি বাইরের কেউ হয়, তাকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসেছে, হলে হবে। নাম তো নিয়ে আর বেঁচে খাবে না, চান্স তো নেওয়াই যায়। এমনিতেই চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু তো করতেই হবে। তাছাড়া দেখতে তো ভদ্র টাইপই মনে হয়। তাই সে অনেক চিন্তা ভাবনা করে মুখ খুলল। অস্বস্তি ভরা গলায় বলল, আমি তিথি, তাই এবার মেয়ে তিথি। সাথে সাথেই ছেলেটা অবাক হয়ে গেছে। মুখ হা হয়ে গেছে, হাত থেকে সিগারেটও পড়ে গেছে। তিথি ঠোঁটে ঠোঁট চেপে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। কি বা করবে সে? তবে ছেলেটা যে বিস্ময় কিং কর্তব্য বিমূঢ় হয়েছে সে বুঝতে পারছে। কিছুক্ষণের মধ্যেই ছেলেটা নড়ে উঠলে কিছু না বলে ঘুরে হন্তদন্ত হয়ে গেটে জোরে জোরে কয়েকটা লাথি মারল। আর তার সাথে সাথেই গেট খুলে গেল। গেট খুলতেই ছেলেটা এক প্রকার দৌড়ে ভেতরে চলে গেল। আর আমি হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে মনে বললাম, কি হলো? শুধু আমি না, হতবম্ব হয়ে দাঁড়িয়েছিল আরো একজন। সে সম্ভবত দারোয়ান, তার হাতে মোটা এক লাঠি। তাকে দেখে আমার প্রথম যে কথাটা মনে করতে ইচ্ছে হলো তা হলো, এই বাসায় কি এইভাবেই গেট খোলার নিয়ম, নাকি আজকে আমাকে দেখে স্পেশাল ট্রিক অ্যাপ্লাই করা হয়েছে? তিথি হতভম্ব হয়ে বসে আছে, সাথে একটু লজ্জাও লাগছে। ছি, মানুষ যে এত নির্লজ্জ কিভাবে হয় সে বুঝতে পারে না। সকালে তার ঘুম ভেঙেছে পাখির কিচিরমিচির শব্দে। ঘুম ভেঙেই সে অবাক, ঢাকা শহর আর পাখি। তার ঘুম ভাঙা উচিত ছিল কাকের কাকা শব্দে। অবশ্য এটা অভিজাত এলাকা, তবুও সে শব্দের খোঁজে বারান্দায় আসত। এই বাড়ি বিশাল জায়গা নিয়ে করা, বারান্দাও করা হয়েছে মন মতো করে। বারান্দায় আসতেই তার মুখ হা আর চোখ ছানা বানা। বাড়ির পেছনে কয়েকটা বড় বড় পাখির খাঁচা, তার মধ্যে হরেক রকমের পাখি। তিথি মুগ্ধে বাক্য হারা হয়ে গেল। তার কাছে গিয়ে দেখতে ইচ্ছে হলো।
সে তাড়াতাড়ি নিচে যাওয়ার জন্য ঘুরতেই ঝটকা খেলো। তার পাশের বারান্দায় নোমান দাঁড়িয়ে আছে। সে তার বড় চাচার ছেলে। তার এক হাতে সিগারেট আর এক হাতে পেন্টিং ব্রাশ। মনোযোগ দিয়ে কিছু আঁকতে চেষ্টা করছে। করুক, এটা কোনো সমস্যা না। সমস্যা হলো এইভাবে ন্যাংটো হয়ে আঁকার মানে কি? এভাবে কি কোনো বিশেষ ছবি আঁকা যায়? কি জানি, বড়লোকের বড় বড় কাজ কারবার। তবুও এইরকম একটা ছোট্ট তোয়ালেতে সিরিয়াসলি, তাও যেটা কিনা উপর থেকে বিপদসীমার নিচে আর নিচ থেকে বিপদসীমার উপরে। নিজেরও তো একটা স্বস্তি আছে নাকি? এত টাকা পয়সা তোয়ালে কিনবে শাড়ির সমান সমান, তা না, কিনেছে রুমালের মতো। ছি! সে ধীরে ধীরে কেটে পড়তে চাইলো আর মনে মনে আল্লাহ আল্লাহ করলো। এই ছেলে যেন ওকে না দেখে, দেখলে সে লজ্জায় শেষ। এদের না থাক, তার তো আছে। ছি ছি! তিথি রুমে এসে সে হাফ ছেড়ে বাসত। আল্লাহর কাছে শুক্রিয়া জানালো, এই বাসায় আরো কত কিছু দেখতে হবে কে জানে। কালকে রাতেও দেখলো। খাবার টেবিলে যখন সে সবার সাথে পরিচয় হলো, তখন দেখলো নিধি নামের মেয়েটাকে, যে কিনা বড় চাচার ছোট মেয়ে। সে খেতে এসেছে লেগিংস আর হাতা কাটা টপস জাতীয় কিছু পরে। তার এত লজ্জা লাগলো। খাবার টেবিলে তখন বড় চাচা, ছোট চাচা, নোমান সবাই ছিল। এরা এতে অভ্যস্ত। এদের মহলে হয়তো এগুলো সহজ ব্যাপার, কিন্তু সে তো না। আচ্ছা, সে যদি এখানেই বেড়ে উঠতো, সেও কি এমন নির্লজ্জ হতো? নাকি তার মা এখানেও সব সময়ের মতো তাকে আগলে রাখতো? হয়তো রাখতো। তিথি মন খারাপ করে খাটে বসত। তার স্থান হয়েছে বিলাসবহুল একটা রুমে, যেই রুমে বিলাসিতার ছড়াছড়ি। তবুও সে তার শান্তি লাগছে না। তার তো শান্তি লাগতো তাদের টিনের চালের ছোট্ট একটা ঘরে, যেখানে ছিল ছোট্ট একটা খাট, ছোট্ট একটা আলমারি আর একটা পড়ার টেবিল। তবুও কি যে শান্তি! এই শান্তি কি বাবা নামের মানুষটা দিতে পারবে? বাবা, হ্যাঁ বাবা। এই মানুষটাকে তিথি এখনো দেখেনি। দেখার ইচ্ছে আছে এমনও না। তার মা তো কখনো তাকে বেঁধে রাখেনি। জ্ঞান হওয়ার পরে তার মা তাকে সবই বলেছে, আর সাথে এও বলেছে, তুমি যদি বাবার কাছে যেতে চাও যেতে পারো, কোনো বাধা নেই। সে আসেনি, কেন আসবে? বাবার জীবন কি সত্যিই তাদের প্রয়োজন ছিল? দরজার টোকার শব্দে আমার ধ্যান ভাঙল। হালিমা খালা ডাকছেন। তিনি হচ্ছেন কাজের লোকের হেড। কণ্ঠে মধু মেখে বলছেন, আম্মা ওঠেন, অনেক বেলা হয়েছে, নাস্তা করবেন না? আপনার আব্বা আইছে, তিনি আপনার জন্য বসে আছে, দেখা করবেন না? তিথি উত্তর দিল না, তবে হাসলো। কাজের লোকেরা অতি সহজেই বুঝে যায় তার কদর কতটুকু। এই যে হালিমা খালা একদিনেই বুঝে গেছে, এই সিধে সাদা মলিন কামিজ পরা মেয়েটা যেন তেন না, এই বাড়ির মেজো ছেলে মাহবুবের মেয়ে, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আহমেদের একমাত্র মেয়ে, যে কিনা একাই আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিকে টেনে এই পর্যন্ত এনেছেন। আর তার টাকাই সবাই গা ভাসিয়ে বিলাসিতায় সাঁতার কাটছে। তিথি নিচে নামলো। দুপুরেরও পরে বাসায় বলতে গেলে কেউই নেই। দাদু আর বড় চাচি ড্রয়িং রুমে বসে আছে। তিথি নামতে নামতে বড় চাচিকে দেখলো। তার নাম রেহেনুমা। রূপে রূপান্বিত, গুণে গুণান্বিত সে। দেখতে ছোটখাটো একটা পুতুলের মতো। তাকে দেখে বয়স বোঝার উপায় নেই। এই পুরো বাড়ি তার ইশারায় চলে। মন্ত্রমুগ্ধের মতো সবাইকে মুগ্ধ করে রেখেছেন। তার মতো তার দু মেয়ে আর বংশের একমাত্র প্রদীপ, নোমান, তিনজনই হয়েছে দুধে আলতা গায়ের রঙের। এই অহংকারে সে সম্ভবত মাটি দিয়ে হাঁটে না। বাড়িতে আরও একটা বউ থাকলেও বাড়ির একমাত্র কর্ত্রী সে। তার হুকুম ছাড়া এ বাড়ির একটা জিনিসও এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। তিথি তাদের সামনে এসে দাঁড়ালো। তাকে দেখেই রেহেনুমা বলল, কি ব্যাপার বলো তো তিথি? তোমার কথা শুনে তোমার বাবা সব কাজ টাজ ফেলে ইমার্জেন্সি টিকিট নিয়ে দুবাই থেকে ব্যাক করলো, আর তুমি দরজা আটকে বসে আছো। কত ডাকাডাকি, তোমার খবর নেই? তুমি তো দেখি তোমার মায়ের মতো, যা ইচ্ছা হয় তাই করো। তিথি কিছু বলল না। সে এক দৃষ্টিতে চাচির চিন্তিত মুখটা দেখল। আমার দরজা না খোলায় হয়তো বাবার চেয়ে চাচি বেশি কষ্ট পেয়েছে। আহ রেনুমা, চুপ থাকো তো। হয়তো দাদু ভাই ঘুমাচ্ছিল, অচেনা জায়গা, রাতে হয়তো ভালো ঘুম হয়নি। এই হালিমা, কোথায় গেছিস? টেবিলে তাড়াতাড়ি খাবার দে, সকাল থেকে মেয়েটা না খাওয়া। আপনিও না মা, একদিনেই নাতনি স্নেহে অন্ধ হয়ে গেছেন। তারটা দেখছেন অথচ নিজের ছেলেরটা চোখে পড়ছে না। মাহবুবও তো দুপুরে বলতে গেলে খেলোই না। আহ বাধ্য হতো। আয় দাদু ভাই আয়।
আমার সাথে আয়। আপনি বসুন, আমি দেখছি। বলেই তিথি আবার উপরে যাওয়ার জন্য এগিয়ে গেল। আবার কোথায় যাচ্ছিস? খাবি না? খাবো, আপনার ছেলেকে নিয়ে আসি। রেহনুমা মুখ বাঁকালো, বাঁকিয়ে বলল, মা বাবার খাওয়া খাদ্যে সব কিছুই টাইম টু টাইম, একদম নিয়ম মাফিক, নিয়মের বাইরে সে যাবে না। তুমি বরং খেয়ে নাও, পরে গিয়ে বাবার সাথে দেখে করো। লং জার্নি করে এসেছে, এবার একটু আরাম করুক, সকাল থেকে তো তোমার জন্য অপেক্ষাই করলো। তিথি শুনেও শুনল না। সে আস্তে আস্তে উপরে উঠতে লাগলো আর মনে মনে বলল, নিয়মের নিয়মই তো ভাঙা। সে এগিয়ে গেল। দরজার সামনে গিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে টলমলে পানি। সে ধীরে ধীরে চোখের পানি মুছল। একেই বলে বুঝি রক্ত? স্নেহ নেই, ভালোবাসা নেই, সামান্য চোখের দেখাটাও নেই, তবুও এই টানের কত জ্বালা পড়া। তিথি মৃদুভাবে দরজায় টোকা দিল। ভেতর থেকে ভারী তবে মোলায়েম একটা শব্দ ভেসে এলো। এসেছো? তিথি ভেতরে ঢুকলো। মাহবুব ইজি চেয়ারে চোখ বন্ধ করে শুয়ে আছে। তাকে দেখলে কেউ বলবে না সে তার বাবা। এখনো সুন্দর, লম্বা, চওড়া, সুদর্শন যুবক। শুধু চুলগুলো সাইডে হালকা পাক ধরেছে। তিথি হয়েছে একদম তার মায়ের মতো। তিথি দীর্ঘশ্বাস ফেলতেই তার চোখ পড়ল দেওয়ালে টানানো একটা ছবির ওপর। ছবিটা তার মায়ের বিয়ের ছবি। মা বধূবেশে লজ্জায় নিচু হয়ে বসে আছে। কি মায়াময় একটা মুখ। খেয়েছো? তিথি ধীর গলায় বলল, না। তুমি সকাল থেকে দরজা আটকেছিলে কেন? নোমান তো বলল তুমি উঠেছো। তিথি দাঁতে দাঁত চাপলো। ও, ছেলেটা তাহলে তাকে দেখেছে। তবে মুখে কিছু বলল না। দাঁড়িয়ে আছো কেন? বসো। তিথি ধীরে ধীরে এগিয়ে গেল মাহবুবের ইজি চেয়ারের ঠিক সামনে। খাটে পা তুলে বসল। মাহবুব চোখ বন্ধ করে একটু হাসত। এভাবে তাইবা বসত। সে কখনো ঘরে জুতো পরে থাকতে পারত না। খালি পায়ে ঘর ভরে হাঁটাহাঁটি করত, আবার সেই পায়েই খাটে উঠে পড়ত। সে এসব দেখতে পারত না। এর জন্য ও মেয়েটা যে কত কথা শুনত। এতদিন কোথায় ছিলে? ফরিদপুরের মফস্বল একটা গ্রামে। আমি যতটুকু জানি তোমার মায়ের তেমন কোনো আত্মীয় স্বজন ছিল না। সেখানে কিভাবে? হয়তো আপনার জানার মধ্যে ভুল ছিল, বা এমনও হতে পারে আপনি কখনো জানতেই চাননি। মাহবুব চোখ তুলে তাকালো। তাকিয়ে কিছুক্ষণের জন্য থমকে গেল। তার মনে হলো তার সামনে তায়েবা বসে আছে। সে উঠে বসল। তার গলা শুকিয়ে যাচ্ছে। বসে বলল, ওখানে পানি আছে, আমাকে এক গ্লাস পানি দাও। তিথি নড়ল না। যেমন বসে আছে তেমনই বসে রইল। মাহবুব ঢোকিল আর অবাক হয়ে তাকিয়ে রইল। তার সামনে বসা এই মেয়েটা দেখতে হুবহু তায়েবার মতো হলেও আসলে সে তায়েবার মতো না। কোথায় যেন একটু সে আর ভাবতে পারল না। সে এক সময় চাইতো তার সন্তান হবে তার মতো। তাহলে এখন কেন ভয় পাচ্ছে? সে বিরসভাবে বলল, তাইও বা কোথায়? সেটা জানার অধিকার কি আপনার আছে? আমি তাকে অনেক খুঁজেছি। কেন? মাহবুব এই কেনর উত্তর খুঁজে পেল না। সত্যি তো কেন? এক ছাদের নিচে থেকেই সে করেছিল যোজন যোজন দূরত্ব, আর যখন সত্যিই দূরত্বে গেল তখন খুঁজেছিল কেন? সে কথা ঘোরালো। তুমি কি ফরিদপুর থেকে একা এসেছো? না। কার সাথে এসেছো? তিথি উত্তর দিল না। সে তাকিয়ে আছে বাবা নামক মানুষটার দিকে। কি সুন্দর স্বাভাবিকভাবে কথা বলছে, যেন তিথি তার আশেপাশেই বড় হয়েছে। প্রায় তাদের এমন ভান মান অভিমান চলে, আবার ঠিক হয়ে যায়। মাহবুব দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ে নিজের ইচ্ছের বাইরে একটা উত্তরও দেবে না। যতটুকু সে জানতে চায় ততটুকুই সে বলবে। এটা সে বুঝতে পারছে। সে নিজেও এমন। মাহবুব উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে বলল, এসো, খাবে। সকাল থেকে তুমি না খেয়ে আছো। তিথি নির্বিকার ভাবে বলল, আমি এখানেই খাবো, এই রুমে, এই খাটে, এবং আপনিও আমার সাথে খাবেন। মাহবুব কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল। তাইবাও বিয়ের পর এরকম বাহানা করত, তবে তার বাহানা কখনো গ্রহণযোগ্য হয়নি। মাহবুব বাইরে বেরিয়ে আসতো। এসে উপর থেকে চেঁচিয়ে বলল, হালিমা, হালিমা। হালিমা দৌড়ে এলো। তার হাত পা কাঁপছে। ম্যাজুসারের কণ্ঠ এই বাড়ির কোনো দেয়ালে শুনেছি কিনা সন্দেহ। আর আজ কি হলো? আমার আর তিথির খাবার রুমে নিয়ে এসো। তিথি রুমে বসে মুচকে হাসতো। আর এদিকে মরিয়ম বানু অবাক হলেন, আর রেহেনুমা স্তব্ধ হয়ে বসে রইল। তার মনে হলো তাইবা ফিরে এসেছে আর তাকে দিকেই তাকিয়ে মুচকি হাসছে। নোমান নিচে নামতেই তার অধৈর্যরা প্রসারিত হলো। তার মনে হচ্ছে তাদের এই বোরিং মার্কা বাড়িতে একটা প্রজাপতির আগমন হয়েছে।
সেই প্রজাপতি পুরো বাড়িতে নিজের ইচ্ছা মতো ঘুরে ঘুরে বেড়ায়। কারো সম্পর্কে তার তেমন কোনো আগ্রহও নেই, নিজের মতো ঘুরছে, খাচ্ছে, নিজের মতো থাকছে। এই যে এখন টুল পেতে বাড়ির মেইন দরজার পাশে বসে আছে, তার দৃষ্টির সামনে গতরাত থেকে অবিরাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তাই সে বসে বসে মুগ্ধ চোখে দেখছে। তার দুপাশে দিশা আর নিসা, তাদের ছোট চাচার দুই মেয়ে, অবিরাম বকবক করছে, তার সেদিকেও খেয়াল। মাঝে মাঝে দুনিয়ার বুঝদারের মতো মাথাও নাড়ছে। নোমান তিথির দিকে দেখতে দেখতেই কিচেনের রুমে উকি দিল। তার মা ভ্রু কুচকে দাঁড়িয়ে আছে। আজ কি রান্না করবে বিরক্ত মুখে দেখিয়ে দিচ্ছে। হালিমা খালার মুখ ভার, নিশ্চয়ই মা রাগারাগি করেছে। নোমান হাসল। ওর মার রাগের কারণ নোমান কিছুটা হলেও বুঝতে পারছে। মার একটা বাজে স্বভাব হচ্ছে, সে সবকিছু নিজের মতো চায়। এই বাড়িতে সবাই যে যার মতো থাকে, আর ওই যে যার মতো থাকাতেও তার ইচ্ছা থাকা চাই, আর চলছেও এভাবে। এই বাড়িতে যাই হোক যাই ঘটুক শেষ হবে মা যেমনটা চাইবে সেভাবেই। তবে আমার ক্ষেত্রে একটু ভিন্ন, একমাত্র ছেলে হওয়ার সুবাদে সব কিছু থেকে অনেকটাই ছাড়। তবে আজকাল একটা জিনিস মা নিজের মতো করতে পারছে না, তা হলো তিথির আগমনটাই হয়েছে হঠাৎ বৃষ্টির মতো, যেটা মা হজম করতে পারছে না, আবার কিছু বলতেও পারছে না। তিথি আছে নিজের মতো, এই যে দরজার সামনে বসে আছে, এটা মার সহ্য হওয়ার কথা না, কারণ মার কাছে এটা শোভনীয় না। এটা এইভাবে না, এটা করবে না, ওইটা করবে না, করতে করতে মা সবাইকে রোবট বানিয়ে ফেলেছে। এই যে এই বাসায় এতগুলো মানুষ, তবুও এই বাসায় হইচই হই হুল্লা হবে না, সন্ধ্যাবেলা হাসি তামাশার শব্দ শোনা যাবে না। সবাই যে যার মতো থাকছে, সেই থাকার মধ্যেও আছে মার কঠোর নিয়ম। নোমান দীর্ঘশ্বাস ফেলল। তিথিকে মা শক্তভাবে কিছু বলতে পারছে না, কারণ তিথি এমন একজন যাকে নাড়াতে চাইলে তার সাজানো গোছানো রাজত্ব নড়ে যেতে পারে। কারণ এই রাজত্ব তৈরিতে একমাত্র অবদান মেজো চাচার। তাই আর কেউ জানুক আর না জানুক, মা ঠিকই জানেন তিথি ফিরে আসায় মেজো চাচা কি পরিমাণ খুশি হয়েছে। আর মেজো চাচা তার নিজের কোনো কিছুতে হস্তক্ষেপ একেবারেই পছন্দ করে না, তাই তার মেজাজ খারাপ। তবে অবশ্য বেশি দিন এভাবে মা চলতে দেবে না, তিনি কিছু না কিছু অবশ্যই করবেন। কিরে, এইভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? কফি লাগবে মা? 2 কাপ কফি শোয়েব ভাইয়ার রুমে পাঠিয়ে দাও তো, আমি সেখানেই আছি। বলেই নোমান তাড়াতাড়ি চলে এলো। সে এখন তার মায়ের সাথে কথা বলতে চাচ্ছে না। কথা বলে অফিস কেন যায়নি জানতে চাইবে। সে কেন যায়নি তার নিজেই জানে না, মাকে কি বলবে। সে এগিয়ে যেতে যেতে আবার তিথির দিকে তাকালো। মেয়েটা এখন হাত নেড়ে নেড়ে দিশা নিশাকে কিছু একটা বলছে। দিশা নিশা মন দিয়ে শুনছে। যাক, তাদের একটা ভালোই সঙ্গী হয়েছে। নোমান সিঁড়ি ভেঙে এগিয়ে গেল। সে এখন যাবে তার শোয়েব ভাইয়ের রুমে। শোয়েব ভাই তাদের রক্তের কোনো ভাইটাই না, তার বাবার বন্ধুর ছেলে। একদিন তার বাবা এসে বলল, আমার এক বন্ধুর ছেলে কিছুদিন এই বাসায় থাকবে, সে থাকবে নিজের মতো, তার খাবার দাবার রুমে দিয়ে আসবে, কেউ তাকে বিরক্ত করবে না। এবং সে আছে, নিজের মতোই আছে। তবে বাবার কথা কেউ শোনেনি। তার রুমের দরজা সব সময় থাকে খোলা, আর আমরা সেই খোলা দরজা দিয়ে যখন তখন আসি আর যাই। এতে সে বিরক্ত হয় কিনা জানি না। সবচেয়ে বেশি করেন মা। তিনি আর কারোর সাথে হেসে কথা না বললেও শোয়েব ভাইয়ের সাথে বলেন। তিনি প্রায়ই এটা সেটা তৈরি করে নিধির হাতে ধরিয়ে দিবেন। তার কি উদ্দেশ্য বুঝতে শার্লক হোমস হওয়ার প্রয়োজন নেই। নোমানি যথেষ্ট, কিন্তু নিধি বেচারি পরে ঝামেলায়। সে মডার্ন যুগের মডার্ন মেয়ে, তার পছন্দ এলোমেলো সুরের গিটার। তার কি আর এই হারমোনিয়াম প্যাপে টাইপ ছেড়ে ভালো লাগবে? তার মার ভয়ে কিছু বলতেও পারে না, তাই সে সেই অপেক্ষায় আছে কবে এই আপদের কিছুদিন শেষ হবে। এটা অবশ্য নোমানও জানে না, জানতেও চায় না, কারণ শোয়েব সে খুবই পছন্দ করে। বয়সে অবশ্য তার চেয়ে 3-4 বছরের বড়, তবুও তার খুব পছন্দ। শুধু তার না, এইবারই প্রায় সব মানুষের পছন্দ। তাকে একবার জিজ্ঞেস করলাম, কি ভাই, কারণ কি, জাদুটা তো জানো নাকি? সে হেসে বলল, মাথা ঝুলানো টাইপ মানুষকে সবাই পছন্দ। সে সবার কথায় হ্যাঁ হ্যাঁ মাথা ঝুলায়, তাই
সবাই তাকে পছন্দ করে। নোমানের অবশ্য তাই ধারণা, কারণ শোয়েব সব কথাই পজিটিভ, না বোধক শব্দ বোধহয় তার মধ্যে নেই। শোয়েবের দুনিয়া তার রুমের মধ্যেই সীমাবদ্ধ, তার মাঝে মাঝে ছাদে যান। এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে আগে লেখালেখি করত, বেশ কয়েকটা বইও বের হয়েছে এবং অনেকটা ফেমাসও। তবে বিশেষ কোনো কারণে এখন সব বাদ। এখন তার একমাত্র কাজ দিন ভরে বই আর পত্রিকা পড়ে। এই মোবাইল ইন্টারনেটের যুগে কেউ এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে যে পত্রিকা পড়তে পারে তাকে না দেখলে সে জানতও না। কি ব্যাপার, এই সময়ে অফিস টফিস নেই? নোমান কিছু বলল না। সে আয়েশি ভঙ্গিতে সিগারেট ধরাতে লাগলো। তার আর অফিস টফিস তার একদম ভালো লাগে না। তার তো ভালো লাগে রং তুলি, তবুও যেতে হয়। বাড়ির একমাত্র ছেলে সে, এই বাড়ির ভূত ভবিষ্যৎ সব তার হাতে। যেই দিন লেখাপড়া শেষ করেছে তার পরের দিনই অফিসে জয়েন করতে হয়েছে। তার মার এক কথা, বাবার মতো হলে চলবে না, মেজো চাচার মতো হতে হবে। তাই তার সাথে লেগে থাকতে হবে, আর তাই সে লেগেই আছে। যেন তেন টাইপ লাগা না, একেবারে কচ্ছপের কামড় টাইপ লাগা। নোমান সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে শোয়েবের দিকে তাকালো। সে খাটে হেলান দিয়ে বসে আছে, তার হাতে বই, এতক্ষণ সম্ভবত পড়ছিল। নোমান হেসে ফেলল, কারণ তাকে লাগছে আদিম যুগের মানুষের মতো। হঠাৎ দেখলো সে কোন মানুষের চিৎকার দিয়ে অজ্ঞান হওয়ার সম্ভাবনা আছে। নিধি বেচারির আর কি দোষ? চুল দাড়ি গোফ আর না জানি কি কি দিয়ে লেটকে চেটকে আছে। কাজের লোক কফি রেখে গেছে। শোয়েব বই রেখে কফির মগ হাতে নিয়ে বলল, হাসছো কেন? আমাদের বাসায় তিথি নামের একটা প্রজাপতি এসেছে, শুনেছ? শোয়েব নির্বিকার ভাবে বলল, শুনেছি, দিশানিশা বলল। সে যা দেখে তাতেই মুগ্ধ হয়ে যায়, হাঁ করে তাকিয়ে থাকে। আমার ইচ্ছা সে তোমাকে দেখুক, দেখে তার কি রিয়াকশন হয় আমার খুব জানতে ইচ্ছে করছে। জানতে ইচ্ছা করলে নিয়ে এসো, আমিও দেখি হালচাল কি। দিশানিশা তো গুনগান করতে করতে মুখে ফেনা তুলে ফেলছে, মাথার চুলই নাকি 3 হাত। নোমান হাসত, হেসে সোফায় শুয়ে পড়ল, চোখ বন্ধ করে বলল, এইভাবে না, দেখা হতে হবে হঠাৎ। হঠাৎ দেখার মধ্যে একটা ব্যাপার আছে। শোয়েব কিছু বলল না, উঠে দাঁড়ালো। তার পরনে সাদা ঢুলাঢালা পায়জামা আর গেঞ্জি, আর সেই ঢুলাঢালা পায়জামা আর গেঞ্জি তার পেশিবহুল শরীরকে আড়াল করতে পারেনি। সে এগিয়ে সেই নোমানের সামনে দাঁড়ালো, হাতের সিগারেট নিভে গেছে, চোখ বন্ধ, মুখে মুচকি হাসি। নোমান কি জানে সে প্রেমে পড়েছে? হয়তো এখনো জানে না বা বুঝে উঠতে পারেনি। হঠাৎ দেখার মাঝে সত্যি ব্যাপার আছে, ম্যাজিকের একটা ব্যাপার। এই ম্যাজিক্যাল ব্যাপারটা সহজে বোঝা যায় না, বোঝা যায় ধীরে ধীরে। আর এই ধীরে ধীরে সময়টা হবে জীবনের সবচেয়ে সুন্দর সময়, প্রেমে পড়ার সময়। এই প্রেমের প্রাপ্তি হোক বা না হোক, এই সময়গুলো হবে জীবনের সবচেয়ে মূল্যবান সময়। শোয়েব বারান্দার দিকে এগিয়ে গেল। এই বাড়ির সব কয়টা রুম পড়েছে পেছনের দিকে, বারান্দাও পেছনে, শুধু তার রুমের বারান্দাটা সামনে, কারণ তার রুমটা পড়েছে একদম কর্নার সাইডে। সে কফিতে ঠোঁট ছোঁয়ালো। তার দৃষ্টির সামনে গেটের কাছে ছাতা মাথায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, গেটের দিকে তাকানো, যার কারণে মুখ দেখা যাচ্ছে না। বৃষ্টির কারণে মেয়েটা পায়জামাটা একটু ধরে উঁচু করে রেখেছে, যার কারণে পায়ের রূপার নুপুর চিকচিক করছে। তার দুপাশে দিশা নিশা, তারা বাগান বিলাস গাছ দেখতে আর কিছু বলছে। শোয়েব রুমে ফিরে আসলো। তার সামনে একটা বই, কলম নিয়ে বইয়ে লেখার ওপরই লিখলো, আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। নোমানের দিকে চোখ পড়তেই তিথি চোখ ফিরিয়ে খাবার টেবিলে বসলো। এই ছেলের দিকে তাকালে তার কেন জানি মেজাজ খারাপ হয়ে যায়। আজব এক চিড়িয়া, দিন নেই রাত নেই বাড়ির এখানে ওখানে পড়ে থাকে। নেশা টেশা করে নাকি কে জানে। সিগারেট ছাড়া তো একবারও চোখে পড়ে না। খাচ্ছে তো খাচ্ছেই। তিথি তার জীবনে এত সিগারেট খোর ছেলে জীবনে দেখেনি। কিছুক্ষণ পরপরই দেখা যাবে বাড়ির চিপায় চাপায় দাঁড়িয়ে সিগারেট টানছে। বাড়ির সবাই যেন দেখেও দেখে না, একমাত্র ছেলে বলে কথা। এই ছেলে নাকি আবার অফিসেও যায়, কখন যায় কে জানে। প্রায় সময়ই তো দেখে হাত পা ছড়িয়ে সোফার ওপর পড়ে আছে। মাঝে মাঝে দেখে তো তিথির সন্দেহই হয় বেঁচে আছে তো। তিথি বসতেই হালিমা এগিয়ে আসতো। ভাত দিতেই তিথি হাত উঠিয়ে মানা করলো আর যেন কিছু না দেয়। তার এসব ভালো লাগে না। ছোটবেলা থেকে নিজের কাজ নিজে করে অভ্যস্ত সে। তার মা ছিল স্কুলের টিচার, সকাল থেকে বিকেল পর্যন্ত স্কুলেই থাকতে হতো। যখন থেকে পারে সবকিছু সে নিজেই করত।
বিশেষ করে খাবারটা সে তার পছন্দ মতো নিয়ে খেতে পছন্দ করে। রেহনুমা আর চোখে তিথির দিকে তাকালো। তিথির প্লেটে অল্প কিছু ভাত আর ছোট মাছের তরকারি। মেয়েটার খাবার ভঙ্গিমাও মাহবুবের মতো। এই বাসায় ছোট মাছ কেউ খুব একটা পছন্দ করে না, সেই হিসেবে রান্নাও খুব একটা হয় না। আজ তিথির জন্যই হয়েছে এমন না, সে বলেছে, সে হয়তো জানেও না। সে এই বাসার আসার সাথে সাথে মাহবুব হালিমাকে হুকুম জারি করেছে দুইজন কাজের লোক যেন সবসময় তিথির আশেপাশে থাকে। তার কি লাগবে না লাগবে, কি খাবে না খাবে, সব যেন সেই হিসেব মতোই হয়। তবে তাকে বিরক্ত করা যাবে না, সে থাকবে তার মতো। হালিমা খুবই চালাক মেয়ে, কিভাবে কি করতে হয় সে ভালো করেই জানে। সে গত কয়েকদিন ঠিকই খেয়াল করেছে তিথি মাংস টাংস খুব একটা প্লেটে নেয় না। গতকাল রাতে খেয়েছে শুধু ডাল আর সালাদ দিয়ে, তাই আজকে সেই হিসেবেই করা হয়েছে। রেহনুমা পানি খেতে খেতে সবার দিকে তাকালো। আজ শুক্রবার, তাই সবাই একসাথেই খেতে বসেছে। তা না হলে দুপুরে খুব একটা কেউ বাসায় থাকে না। মাহবুব তো থাকতোই না, সেটা দুপুর কি আর রাতে। তবে গত কিছুদিন প্রায় সময়ই বাসায় থাকে, আর কেন থাকে সেটা সে বুঝতে পারছে। আর এটাই তার ভয়, শুধু ভয় না, বলতে গেলে জেদ। তাইবার প্রতি জেদ। এই যে মাহবুব খেতে খেতে কিছুক্ষণ পর পর মেয়ের দিকে তাকাচ্ছে, মেয়ে ঠিক মতো খেতে পারছে কিনা দেখছে। এটা তার সহ্য হচ্ছে না। কেন হবে? মাহবুব তো তাইবাকে ভালোবাসতো না, তবে কেন তাইবার মেয়ের জন্য এত দরদ? এই দরদ সে থাকতে দেবে না। এত কষ্টের সব এত সহজে নষ্ট হতে দেবে না। কোনো দিনও না কিছু করতে হবে। তবে করবেটা কি? এই মেয়েটাকে সে বুঝতে পারছে না। কেন বা এতদিন পর এসেছে সেটাও বুঝতে পারছে না। টাকা পয়সা সয় সম্পত্তির জন্য মনে হয় না, উদ্দেশ্যটা ভিন্ন। কেননা টাকা পয়সার উদ্দেশ্য থাকলে বাবাকে হাত করতে চাইতো, সেটাই মেয়ে করছে না। যত সম্ভব মাহবুবকে এড়িয়ে চলছে। শুধু মাহবুবকে না, বাড়ির সবাইকেই এড়িয়ে এড়িয়ে চলছে। শুধু চলা না, রেহনুমা খেয়াল করেছে সে কাউকেই কোনো সম্বোধন করে না, এমনকি তার বাবাকেও না। কথা বলে সম্বোধন এড়িয়ে যেন এই সম্পর্কগুলোকে সে স্বীকারই করে না। তবে কেন এসেছে সে? তো তিথি, এখন কিসে পড়ছো তুমি? রেহনুমার ধ্যান ভাঙল চৈতির কথার শব্দে। সে তিথিকে কিছু একটা বলছে, সে দাঁতে দাঁত চাপলো। তার বিরক্ত লাগছে। এই মেয়েকে নিয়ে সবার এত আধিক্যতা তার অসহ্য লাগছে। তিথি চোখ তুলে তাকালো। প্রশ্নটা জিজ্ঞেস করেছে তার ছোট চাচি। তার নাম চৈতি। সে একটা ব্যাংকে চাকরি করে। সংসারের কোনো ঝুট ঝামেলাই নেই। বড় ভাইয়ের ঘাড়ে সব ফেরে সে নিশ্চিন্তে বসবাস করে। তিথি মধ্যে কোনো ভাবান্তর হলো না। সে স্বাভাবিকভাবে বলল, আমি আপাতত কোনো কিছুতেই পড়ছি না। চৈতি একটু অবাক হলো। শুধু সে না, মাহবুববাদের সবাই এখন তাকিয়ে আছে তিথির দিকেই। কেন? এমনি। চৈতি ভ্রু কুচকালো। আবার কিছু বলার আগে তিথির বড় চাচা বলেন, না পড়লে নাই, এত কথা কিসে? এখন নতুন করে ভর্তি করাবো। তো কিসে ভর্তি হতে চাও মা, বলো তো? তিথি আগের মতোই স্বাভাবিকভাবেই বলল, কোনো কিছুতেই না। বলেই তিথি উঠে দাঁড়ালো। তার খাওয়া শেষ। খাবার সময় এত কথা তার বিরক্ত লাগে। অথচ এই মানুষগুলো হয়তো পারিবারিক সব কথা খাবার টেবিলেই বলে। অথচ তার মা খাবার সময় কথা বললে বলতো, খাওয়ারও একটা ইবাদত। ইবাদতের সময় যেমন কথা বলা ঠিক না, তেমনি খাবারের সময়ও না। খাবার খেতে হবে শান্তি আর তৃপ্তি নিয়ে। তিথি চলে গেল, রেখে গেল একদল স্তব্ধ মানুষকে। তিথির বড় চাচা মাহবুবকে বলল, কি বলে তোর মেয়ে? মাহবুব দীর্ঘশ্বাস ফিরে বলল, ওকে ওর মতো থাকতে দাও। আমার একটা কথা ছিল। মাহবুব রেহনুমার দিকে তাকালো, তবে কিছু বলল না। আমি চাচ্ছি আত্মীয় স্বজনদের মধ্যে একটা গেট টুগেদার করতে। যেহেতু তোমার মেয়ে এসেছে, সবাইকে তো জানানো দরকার। পরে সবাই তো আমাকেই কথা শোনাবে। মাহবুব উঠে দাঁড়ালো। তার খাওয়া অনেক আগেই শেষ হয়েছে। তার খাবার দাবার খুবই অল্প। শুধু তিথির জন্যই বসেছিল। মেয়েটাকে কি করে না করে দেখতে ভালো লাগে, কখনো তো সেভাবে কাছে পায়নি। যেতে যেতে বলল, তিথিকে জিজ্ঞেস করো, তার যদি সমস্যা না থাকে তবে করতে পারো। রেহনুমার হাত থমকে গেছে। প্লেটে হাত রেখে সে চুপচাপ বসে আছে। তার ভিতরে কি চলছে বোঝার উপায় নেই। চৈতি রেহনুমার দিকে তাকিয়ে বিদ্রুপভাবে হাসল। এবার উঠ এসেছে পাহাড়ের নিচে। সারা জীবন নিজের যা ইচ্ছে হয়েছে তাই করেছে। কার কি সমস্যা হলো ধার ধরেছে সে? এখন পুচকে এক মেয়ের ইচ্ছেতে সব করো। বিয়ের পর থেকে দেখে আসছে, বড় ভাবি যা বলবে, বড় ভাবি যা চাইবে নিজের দেবরদের একেবারে হাতের মুঠোয় করে রেখেছে। বিশেষ করে মেজ ভাইকে, তার সব ব্যাপারে সে খুবই কনসার্ন।
প্রথম প্রথম তার একটু চোখেই লাগতো, পরে যখন শুনেছে এই বাড়ির বউ হওয়ার আগে থেকেই তাদের মধ্যে ভালো সম্পর্ক, লেখাপড়াও করেছে একসাথে, তখন আর তেমন খুব একটা মনে হয়নি। তবে সে মেজ ভাবিকে দেখেনি, তার বিয়ে হয়েছে অনেক পরে। তবে শুনেছে ভাইয়ের সাথে খুব একটা নাকি বনিবনা ছিল না, ভাই নাকি মেজ ভাবিকে দেখতেই পারত না। মেজভাবি ছিল বাবার পছন্দের, তার চলে যাওয়ার কিছুদিন পরেই নাকি বাবা মারা যান। অনেকে বলে সে নিজে থেকে চলে গেছে, আবার অনেকে বলে অন্য ছেলের সাথে ভেগে গেছে, সে সঠিক জানে না। তবে মেজ ভাইকে কখনো কোনো মন্তব্য করতে শুনিনি, সে থাকতো নিজের মতো, তার সামনে এই ব্যাপারে কেউ তেমন একটা কথাও বলে না। মা বিয়ের জন্য অবশ্য অনেক চাপাচাপিও করেছে, তবে তার নাকে কেউ হ্যাঁ করাতে পারেনি। চৈতি রেহিনুমার দিকে আর চোখে আবার তাকানো, আর মনে মনে বলল, হাওয়া সবসময় একদিকে প্রবাহিত হয় না, এক সময় না এক সময় তার পথ চেঞ্জ করবেই, শুধু সময়ের ব্যাপার। আজ তোমার দিকে, কাল অন্য কারো দিকে, এ বাড়ির হাওয়া ও চেঞ্জ হলো বলে। তিথি ছাদে এসে হতাশই হলো, এই বাড়ি দেখতে যত সুন্দর ছাদ তত না তার কাছে খা খা মরুভূমি মনে হচ্ছে। নিচে ফুলের বাগান থাকলেও ছাদ পুরো ফাঁকা। সে বিশাল ছাদের এক সাইডে দাঁড়ালো। গত দুদিন বৃষ্টি হয়েছে, তাই আজ আবহাওয়া ঠান্ডা। সে আকাশের দিকে তাকালো, মেঘ নেই, তবে আকাশে কোনো তারাও নেই, অন্ধকার ভরাচ্ছন্ন আকাশ। তিথি গুনগুন করে এক লাইন গাইল, আজকের এই নিশি ভালোবাসি ভালোবাসি। বলেই তিথি থামলো। থামতেই ছাদের ওপাশ থেকে কেউ একজন ভরাট গলায় বলল, নিকশ মেঘে তোমারও চোখ দেখেছি আজই আমি। তিথি চমকে গেল। চমকে পেছনে ফিরতেই ভয়ে স্তব্ধ হয়ে গেল। ইয়া লম্বা একটা মানুষ নাকি জিন তিথি বুঝতে পারল না, শুধু বুঝলো তার ভেতর থেকে কিছু একটা কেঁপে উঠছে। সেই কেঁপে ওঠা থেকেই আধা আলো আধা অন্ধকারে সে সামনে দাঁড়ানো ব্যক্তির চোখ মুখ সে কিছুই দেখতে পেল না, শুধু দেখলো ইয়া লম্বা লম্বা চুল আর দাড়ি, যে দাঁড়িয়ে আছে সাদা রঙের কিছু একটা পরে। তিথির আর কিছু ভাবতে পারল না, সে ছাদে লুটিয়ে পড়ল। তিথির জ্ঞান ফিরতেই সে ঝট করে উঠে বসল। তার বুক এখনো ধড়ফড় করছে, সে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। কোথায় আছে সে মনে হতেই সে আশেপাশে তাকালো, দেখলো শুধু তার বাবা তার পাশে বসে আছে, চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। ঘরে হালকা পাওয়ারের লাইট জ্বলছে, কেমন শান্তি শান্তি ভাব। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল, যাক বেঁচে আছে সে। তুমি ঠিক আছো? তিথি মাথা নাড়ো, তার মুখ দিয়ে কথা বের হলো না। মাহবুব পাশের বেড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে এগিয়ে ধরে বলল, ওর নাম শোয়েব, ভাইয়ার বন্ধুর ছেলে। কোনো একটা সমস্যার কারণে হয়তো সে এই বাসায় আছে। দোতলার যে কর্নারের রুমটা সেটাই থাকে, রুম থেকে খুব একটা বেরোয়ও না, তাই তুমি তাকে দেখোনি। তিথি গ্লাস নিয়ে অল্প একটু পানি খেলো। সে এই লোকটার কথা শুনেছে, দিশানিশা বলেছে, তাদের কথা শুনেই বুঝেছে তাদের খুব প্রিয় একটা মানুষ। এরকম বন মানুষের মতো যার বসবাস সে কিভাবে কারো প্রিয় হতে পারে? এইভাবেও কোনো মানুষ থাকতে পারে? চুলদারি কত বছর ধরে কাটে না কে জানে, আর একটু হলে তো সে মরেই যেত। দরজার শব্দে তিথির ধ্যান ভাঙল। নোমান উকে দিয়ে আছে, তার মুখে মুচকি হাসি তিথির বিরক্ত লাগলো। এইভাবে উকি দিয়ে দরজায় টোকা দেওয়ার মানে কি? আসবো চাচ্ছু। এসো। তুমি নাকি এই রুমের জন্য কারফিউ জারি করেছো, কাউকে অ্যালাউ করছো না। দাদু নিচে দুশ্চিন্তায় হাঁসফাঁস করছে, আমাকে পাঠালো খোঁজ খবর নিতে। তো বলেন মহারাজা, আপনার মেয়ের খবর কি? মাহবুব একটু হাসতো। এ বাসায় প্রাণ খোলা হাসিটা হয়তো এই মাত্র নোমানি হাসে। সাথে সাথে তার মনে একটু বিষণ্ণতাও চেয়ে গেল। তার মেয়ে, হ্যাঁ তার মেয়ে, এই মেয়েটাই তার একমাত্র অংশ। এই কথাটা মনে হলেই কেমন শান্তি লাগে। অথচ মেয়েটা যে আমার সব জেনেও তা এবার প্রমাণ দিতে হয়েছিল। নোমান হাসতো। মাহবুব হেসে বলল, হা হা। তো তিথি প্রজাপতির কি খবর, জ্ঞান ফিরেছে? ফিরেছে, তবে খুব ভয় পেয়েছে। প্রজাপতি তো এই কারণে স্পর্শ করতে গেলে ভয়ে উড়ে যাবে, মুগ্ধতায় কাচের বোতলে ধরে রাখতে চাইলে ছটফটিয়ে মরে যাবে, আর ভালোবেসে তার দিকে হাত বাড়ালে নিজে থেকে এসেই ধরা দিবে। নোমান শোয়েবের দিকে তাকালো। বারান্দায় দাঁড়িয়ে সিগারেটে বিষণ্ণভাবে টান দিচ্ছে। তার জানা মতে শোয়েব সিগারেট খায় না, অন্তত এই বাসায় আসার পর থেকে তাকে সিগারেট খেতে দেখেনি। অসংখ্যবার তার সামনে বসে বসে সে সিগারেট খেয়েছে,
তার মধ্যে কখনো সিগারেটের তৃষ্ণা দেখেনি। তাই আজ যখন নোমানের পকেট থেকে সিগারেট নিয়ে অনায়াসেই ধরিয়েছে, সে একটু অবাকই হয়েছে। সিগারেট নেওয়ার জন্য না, হয়েছে সিগারেট খেতে দেখে। নোমান জানে প্রথমবার কেউ সিগারেট ধরিয়ে এভাবে খেতে পারে না। তার মানে তারা সে শোয়েব চেনে না, সে তাদের যা দেখিয়েছে তারা তাই দেখেছে। নোমান একটা দীর্ঘশ্বাস ফেলল। আসলে কোনো মানুষকে পুরোপুরি জানা যায় না, অবশ্য তারা জানতেও চায়নি। তারা কি কখনো জানতে চেয়েছে শোয়েব এখানে কেন পড়ে আছে? না। তবে নোমান জানে জিজ্ঞেস করলে শোয়েব সত্য কথাই বলবে, মিথ্যা বলে ভালো থাকার দিকটা তার মধ্যে নেই। এজন্যই সে ঠিক করেছে সত্য সে কখনো জানতে চাইবে না, কারণ সত্য হয় সব সময় তিক্ত। নোমান হেঁটে হেঁটে বারান্দায় আসতো, এসে শোয়েবের পাশে দাঁড়ালো, নিচের দিকে তাকিয়ে রেলিংয়ে ভোট দিয়ে বলল, প্রজাপতি শব্দটা তোমার মুখে শুনতে আমার ভালো লাগছে না। যখনই বলছো তখনই তোমার নাক টাক ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে। বলো তো কেন? শোয়েব একটু হাসতো, হেসে বলল, বিকজ ইউ আর ইন লাভ মাই ডেয়ার, ইউ আর ইন লাভ। আর তুমি? শোয়েবের মুখ গম্ভীর হলো, তবে কিছু বলল না। নোমান একটু হাসতো, হেসে সিগারেটের প্যাকেটটা রেলিংয়ের উপর রেখে বলল, হঠাৎ জিনিসটাই সত্যি একটা ব্যাপার আছে, সত্যি আছে। এই যে এই পাথরকেও হেলিয়ে ফেলেছে। বলেই সে বেরিয়ে গেল। শোয়েব দীর্ঘশ্বাস ফেলে রুমে আসতো, এসে ড্রয়ার থেকে মোবাইল বের করলো। সে বলতে গেলে এখন মোবাইল ব্যবহারই করে না, অবশ্য বলতে গেলে প্রয়োজনে পড়ে না। সে একজনকে কল করলো, রিসিভ হতেই সে এইটুকুই বলল, একজনের নাম ঠিকানা বলছি, ডিটেলস বের করো। তিথি হালিমার দিকে তাকালো, তার হাতে কয়েকটা শপিং ব্যাগ। সে এসেছে এগুলো তিথিকে দিতে। আজ বাসায় ছোটখাটো একটা ফ্যামিলি গেট টুগেদার রেখেছে রেহনুমা। সকাল থেকে তারই আয়োজন চলছে, অনেকে হয়তো এসেও গেছে। ব্যাগ নিয়ে তিথির কোনো আগ্রহ দেখা গেল না। সে বারান্দার দিকে এগিয়ে গেল, পাখির খাঁচার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে, দেখতে খুবই সুন্দর। সে হালিমার দিকে তাকিয়ে বলল, এটা কে? হালিমা হেসে বলল, নিশি আম্মা, আপনার বড় চাচা বড় মেয়ে এই কিছুক্ষণ আগেই আসছে। এই পাখিগুলো তো ছোটবেলা থেকেই পাখির খুব শখ। তার এক জন্মদিনে বড় ম্যাডাম এই খাঁচাগুলো বানায় তারে গিফট দিছিল। তিথি আর কিছু বলল না। হালিমা ব্যাগ রেখে চলে গেল। সে এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল। তার কেন জানি মনে হচ্ছে মেয়েটা কাঁদছে। সিগারেটের কটু গন্ধে সে পাশে তাকালো। গ্রিলে হেলান দিয়ে নোমান দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার দিকেই। তিথি মনে মনে নিঃশ্বাস ফেলল। এই এক বান্দা, যার দিন দুনিয়ার কোনো হুঁশ নেই। তিথি চলে যেতে চাইল, কিন্তু থামলো নোমানের কথায়। আমাকে দেখতে নিশ্চয়ই ভূতের মতো লাগে না যে দেখলেই পালিয়ে যেতে হবে? তিথির মধ্যে কোনো ভাবান্তর হলো না। সে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই বলল, তো কি নিজেকে হিরো ভাবেন যে দেখলেই সবাই গদগদ হয়ে গলে যেতে থাকবে? এতদিন তো তাই ভাবতাম, তবে এখন একটু সন্দেহ হচ্ছে। তিথি আর চোখে নিচে তাকালো। মেয়েটা চলে যাচ্ছে, হাঁটছেও ভীষণভাবে। সে আবার নোমানের দিকে তাকিয়ে বলল, কেন ঘরে আয়না নেই? নোমান একটু হাসতো, হেসে এগিয়ে এলো, একেবারে গ্রিলের কাছাকাছি দাঁড়ালো তিথির একদম বরাবর। তিথির চোখের দিকে তাকিয়ে বলল, না নেই, তাই তো সামনে পড়লেই দাঁড়িয়ে যাই, ঘুরে ফিরে দেখি কেমন লাগে নিজেকে এই আয়নায়। তিথি কিছু বলল না। সে গাধারা এই ছেলে যে তাকে দেখেই প্রেমে পড়েছে সে প্রথম দিনই বুঝেছে। সে মনে মনে বিদ্রুপের হাসি হাসত, আর ওপরে তার ভাষা ভাষা চোখে তাকিয়ে রইল। নোমান একটু ঝুঁকে ফিস ফিস করে বলল, তুমি চাই না, কেমন দেখলে আমায়? তিথিও একটু ঝুঁকে ফিস ফিস করে বলল, সত্য সহ্য হবে তো মিস্টার ননির পুতুল? বলেই দেখো। তিথি কিছুক্ষণ তাকিয়ে রইল, তার ঠোঁটের কোণে বাঁকা হাসি। সে ঘুরে বারান্দার দিকে থেকে যেতে যেতে বলল, অবশ্যই বলবো, বলতেই তো এসেছি। তিথি চলে গেছে। নোমান দাঁড়িয়ে রইল, চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। বাতাসে মিষ্টি একটা ঘ্রাণ। তিথি আশেপাশে থাকলেই এই ঘ্রাণটা তার নাকে লাগে। এই মেয়েটা হয়তো জানেও না, সে আশেপাশে থাকলে এই যে তার অতি প্রিয় সিগারেট, এটাও বিষাদ লাগে। মাহবুব নিচে আসতেও অনেকটা সময় পরে। ছেলেরা সবাই দুতলায় বসেছিল, তাই সে নিচে আসতে পারেনি। এমনিতেই সবার সাথে তার খুব একটা দেখা হয় না, তাই সবার সাথে কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে গেছে। সে আশেপাশে তাকালো, কোথাও তিথিকে দেখলো না। দেখলো রেহনুমাকে। সে সব সময়ের মতো মধ্যমণি হয়ে বসে আছে। সে দীর্ঘশ্বাস ফেললো। সে এসেছিল তিথির জন্য। এত মানুষের মধ্যে অস্বস্তিতে পড়েছে কিনা কে জানে। সে আবার ওপরে যেতে লাগলো, দাঁড়ালো রাইসার ডাকে।
রাইসা রেহানুমার বোন, তার পাশেই তার এক কাজিন। কেমন আছেন মাহবুব ভাই? ভালো, তোমাদের কি খবর? আর আমাদের খবর যা, তবুও জিজ্ঞেস করলেন। আমি তো ভেবেছি এসে আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন কিনা কে জানে, যেভাবে গেল। মাহবুব একটু অবাক হলো আর বলল, কে? কে আবার? আপনাদের আদরের মেয়ে। আরে ভাই, এতদিন পর এসেছো, সবার তো কৌতূহল থাকবেই, তাই বলে এত রুট, সবাইকে অপমান করে চলে গেল। কেউ তো থাকতেই চাইছিল না, ভাগ্যিস আপা ছিল, কত কষ্টে ম্যানেজ করলো। রেহানুমা এগিয়ে এলো, রাইসার দিকে তাকিয়ে বলল, আহ রাইসা, কি বলছো? বাচ্চা মেয়ে, সে কি আমাদের সোসাইটির হাবভাব বুঝবে? না জানি কোথায় কিভাবে ছিল। তুমি যাও ওই দিকটা একটু দেখো, কারো কিছু লাগবে কি না। রাইসা চলে গেল। রেহানুমা মাহবুবের একটু কাছে এসে দীর্ঘশ্বাস ফেলে করুণভাবে বলল, তুমি জানো মাহবুব, এই ঘর, এই সংসার, এই মানুষগুলোর সম্মানের জন্য আমি সব ছেড়েছি, নিজেকে, নিজের ক্যারিয়ারকে এবং তোমাকেও। মাহবুব চোখ তুলে তাকালো, তবে কিছু বলল না, তার চোয়াল শক্ত হলো। রেহানুমা মনে মনে হাসল, হেসে বলল, আমি জানি তুমি দিদিকে নিয়ে খুব কনসার্ন, এবং অবশ্যই থাকবে। সে তোমার একমাত্র মেয়ে, তবে সে যেহেতু এখন এ বাসায় থাকছে, এ বাড়ি, এ বাড়ির মানুষ, বাড়ির সম্মানের কথা কিছুটা হলেও তাকে ভাবতে হবে, কিছুটা হলেও এই বাড়ির মানুষের মতো চলতে হবে। সে তোমার মেয়ে, মাহমুদ আহমদের মেয়ে, অথচ সে নিজে এসেছে তার সাধারণ ড্রেস পরে, আমাদের দেওয়া ড্রেসে ছুঁয়েও দেখেনি। আর তার ব্যবহার, সেটা আর আমি তোমাকে বলতে চাইছি না মাহবুব। মাহবুব আর দাঁড়ালো না, সে ধীরে ধীরে উপরে উঠে গেল। রেহানুমা একটু হতাশই হলো, সে যেভাবে ভেবেছিল মাহবুবের রেসপন্স সেরকম পেল না। তবে সে খুব একটা কাজ হয়নি তা কিন্তু না, সে বীজ বোনা হয়েছে, এখন শুধু সময় মতো হাওয়া আর পানি দেওয়ার পালা। রাইসা এগিয়ে এলো, পাশে দাঁড়িয়ে বলল, তবে বলতে হচ্ছে আপা, মেয়েটা নাপ খুবই ঠান্ডা, মিষ্টি মুখে এত অপমান করা হলো, এমনকি তার মাকে নিয়েও, তবুও মেয়েটা টু শব্দ করলো না, শান্তভাবে সবার কথা শুনলো। আমি তো ভেবেছি তাইবার মতো কেঁদে কেঁদে ঘর ভাসিয়ে ফেলবে। রেহানুমার চোয়ালও শক্ত হলো। কথাটা সত্য, মেয়েটা দেখতে রেহানুমার মতো হলেও স্বভাবে না। সবকিছু সে মনোযোগ দিয়ে শুনেছে, তবে তার মধ্যে কোনো ভাবান্তর দেখা যায়নি, যেন সে জানতো এইরকমই হবে। আর শেষে মেয়েটা যখন চলে যেতে লাগলো, তখন সে একবার রেহানুমার দিকে তাকালো। সে তাকানোতে কি ছিল রেহানুমা বুঝতে পারলো না, শুধু দেখলো দুটি চোখ যা একেবারে শান্ত আর শীতল। তিথির ঘুম ভাঙলো অনেক সকালে, এখনো ভালোভাবে আলো ফোটেনি। সে কালকে ঘুমিয়েছে তাড়াতাড়ি, তাই তার ঘুম ভেঙেছেও তাড়াতাড়ি। সে উঠে রুম থেকে বেরিয়ে এলো, পুরো বাড়ি স্তব্ধ। কালকে সবাই অনেক রাতে ঘুমিয়েছে, তাই আজকে মনে হয় না কেউ 10টার আগে ঘুম থেকে উঠবে। সে হেঁটে হেঁটে ছাদের দিকে গেল। সেই দিনের পরে আর ছাদে যাওয়া হয়নি, আর লোকটার সাথে তারও দেখা হয়নি। না হয়েই ভালো হয়েছে, সেই দিন লোকটা নাকি তাকে কোলে করে ছাদ থেকে নেমেছে। ছি, ভাবতেই কেমন জানি লাগছে তার। সে এসে প্রথমেই পুরো ছাদ একবার চক্কর খেল। বলা তো যায় না কোথা থেকে হঠাৎ করে আবার বেরিয়ে আসে। না, আজকে কেউই নেই। সে স্বস্তির একটা শ্বাস ফেলে ছাদের পেছনের সাইডে এসে দাঁড়ালো। এখান থেকে পাখির খাঁচা পুরোটা দেখা যায়। পাখিগুলো তাদের ডানা ঝাপটাঝাপটি করছে। তিথির দেখতে দেখতে ভালোই লাগছে। কফি? তিথি ভয়ঙ্কর ভাবে চমকে উঠল। তার চমকে ওঠা দেখে শোয়েব হেসে উঠল, হেসে বলল, রিল্যাক্স, আমি ভয় পাওয়ার কিছু নেই। তিথি বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল না এই লোকটা ছাদে কখন আসতো। শোয়েব তার চেহারা দেখে হয়তো বুঝতে পারো, তাই সে নিজে থেকেই বলল, আমার দরজা সবসময় খোলা থাকে। রুম থেকে দেখলাম আপনি ছাদের দিকে যাচ্ছেন, তাই ভাবলাম কফি নিয়ে যাই। প্রথম দেখাটা আমাদের ভালো হয়নি, দ্বিতীয়টাই শুধরাতে চাইছিলাম, তবে বুঝতে পারিনি এটাও এমন হবে। তিথি কিছু বলল না, সে নিজেকে স্বাভাবিক করতে ব্যস্ত। সরি। তিথি ভ্রু কুঁচকে তাকালো, তাকিয়ে বলল, কেন? এই যে দুবার আমার জন্য ভয় পেলেন। এখানে তো আপনার কোনো ফল্ট নেই, আপনি আপনার মতো ছিলেন। আপনাকে দেখে কেউ ভয় পেলে সেই দায়ভার তার, আপনার না। কিছুটা দায় অবশ্যই আছে। তা আছে, যে হালে আছেন সে হালে কোনো স্বাভাবিক মানুষ থাকতে পারে না। শোয়েব হাসল, হেসে কফি বাড়িয়ে বলল, আপনার জন্য এনেছিলাম, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তিথি স্বাভাবিকভাবেই কফি নিল।
অল্প করে কফিতে ঠোঁটো ছোয়ালো। ঘুম থেকে ওঠার কারণে তার চোখ ফুলে আছে। এলোমেলো চুলে খোপা করার জন্য দুই সাইডে চুল বেরিয়ে আছে। তেল চিটচিটে মুখ। শোয়েব সবকিছুই খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। আপনার এই অবস্থা কেন? শোয়েব হাসল। পালিয়ে আসি তো তাই। আমিও সেরকমই ভেবেছিলাম। কি রকম ভেবেছিলেন? তিথি সোজা শোয়েবের চোখের দিকে তাকালো। তার একটা বদ অভ্যাস আছে, সিরিয়াস কোনো কথা সে অন্যদিকে তাকিয়ে বলতে পারে না। যা বলবে সোজা তার দিকে তাকিয়েই বলবে। তিথি তাকিয়ে বলতে শুরু করলো আর খেয়াল করলো লোকটার পুরো মুখ জঙ্গল হয়ে থাকলেও চোখ দুটো খুবই স্বচ্ছ, টলটলে পানির মতো। আপনি ফেমাস একজন মানুষ, আপনাকে প্রথমে চিনতে না পারলেও পরে চিনেছি। আমি প্রচুর গল্পের বই পড়ি, সেখানে আপনারও কিছু বই আছে। আর তাছাড়া আপনার বাবা নামকরা একজন বিজনেসম্যান। তার ছেলে এইভাবে অন্যের বাড়িতে পড়ে থাকবে কেন? এর পেছনে একটাই কারণ হতে পারে, লুকিয়ে রাখা। বড়লোক বাপের ছেলেমেয়েরা কোনো অন্যায় করলে তাদের ধরে বেঁধে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়, আপনাকে দেয়নি। তার কারণ যেটা আপনি করেছেন, কারণটা সম্ভবত বড়, অনেক বড়। দেশ ছাড়তে গেলে ধরা পড়ার চান্স আছে, তাই আপনাকে দেশেই রেখেছেন। তবে এমন জায়গায় রেখেছেন যেখানে পুলিশ চাইলেই ঝট করে আসতে পারবে না। নামি দামি লোকের বসত বাড়ি, সেখানে আসতে গেলেও অনেক প্রসেসিং এর ব্যাপার আছে। আর সেসব করতে করতে আপনাকে অনায়াসেই অন্য জায়গায় সরিয়ে নেওয়া যাবে। শোয়েব মুগ্ধ হয়ে তিথির কথা শুনল। মেয়েটা হয়তো জানে না সে যখন কথা বলে তার ঠোঁটের নিচের তিলটার ওঠানামা যে কোনো পুরুষের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। শোয়েব নিজের জন্য আনা কফিতে চুমুক দিল, দিয়ে বলল, আপনার ধারণা ঠিক। তিথি চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপরে বলল, কি করেছেন আপনি? শোয়েব স্বাভাবিকভাবেই উত্তর দিল, মার্ডার। তিথি আবারও চমকে উঠল। সে এরকমই কিছু একটা আন্দাজ করেছিল, তবুও তার গলা শুকিয়ে এলো। সে ঢোক গিলে বলল, এই কথা কি এই বাড়ির সবাই জানে? না, কেউ জিজ্ঞেস করেনি, দরকার হলে অবশ্যই জানতো। তিথি বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, জানলেও অবশ্য কিছু আসতো যেত না, আর আসে যায় না বলেই কেউ জিজ্ঞাসা করেনি। বড়লোক বাপের ছেলে মেয়েদের বড় বড় অপরাধ ছোট ছোট ভুলের মতো মনে হয়। তা হয়। আপনার ভয় করছে না? আমাকে বললেন, আমি তো এই বাড়ির মানুষদের মতো না। শোয়েব উচ্চস্বরে হেসে উঠল, হেসে বলল, আমি সত্য বলতে কখনো ভয় পাই না, সে যেই হোক। এটা আমার বাবা জানেন, আর জানেন বলেই তিনি আমাকে আটকে রেখেছেন। আমি চাইলেও এ বাড়ির বাইরে যেতে পারবো না, যে পর্যন্ত তিনি না চাইবেন। তিনি তার ছেলেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছেন, তবে বেশি দিন সম্ভব হবে বলে মনে হয় না। আর রইলেন আপনি, যে নিজেই এসেছে কিছুদিনের জন্য, সে কেন অযথা ঝামেলা বাড়াতে চাইবে? আর তাছাড়া আপনি খুবই বুদ্ধিমতী মেয়ে, আর সময়ও তো খুব একটা নেই। তাই আপনি যার জন্য এসেছেন তাই করবেন, এর বাইরে এক সেকেন্ডও সময় ব্যয় করবেন না, আমি সেটা জানি। তিথির বলতে ইচ্ছে করলো এত সত্যবাদী হয়ে মার্ডারের মতো জঘন্য অপরাধ কেন করলেন, তবে বলল না। সে পাখির খাঁচার দিকে ভ্রু কুচকে তাকিয়ে চুপচাপ বাকি কফি শেষ করে, যেন শেষের কথাগুলো সে শুনতেই পায়নি। নিশি এই বাড়িতে এসেছে আজ 2 দিন। তাকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে কিনা সে বুঝতে পারছে না। তার মা আছে মায়ের মতো, কি নিয়ে সে এত ব্যস্ত সে বুঝতে পারছে না। ইদানিং তার মেজাজও থাকে গরম, কথা বলাই যায় না। বাবা আগের মতোই কোনো হেলদোল নেই। নিধিকে তো চোখের দেখাও দেখা যায় না, বাড়িতে আসে অনেক রাতে। আর নোমান সে ঘর থেকে বেরোয় না। কেমন পরিবার তার, কারো কাছে যাবে সে? তার মাঝে মাঝে মনে হয় তারা সবাই কোনো এক পাপের শাস্তি পাচ্ছে। তা না হলে সব থাকতেও সবকিছু এমন ছন্ন ছাড়া কেন? এই যে সে নিজেই সংসার করার জন্য কিনা করলো, তাও কিন্তু কিছুই হচ্ছে না। তার মাকে সে এর আগেও কতবার বলল সোহেল চেঞ্জ হচ্ছে, তাকে খুব একটা দেখতে পারে না। মা শুনে বলেছে, মেয়েদের এত নরম হলে চলে না, শক্ত হতে হয়। আর তাছাড়া পুরুষ মানুষরা টাকা হলে বাইরে একটু একটু ওরকম করে। বাইরে যত যাই করুক, ঘরের বউ থাকে একটাই, আর ওই একটা বউয়ের কাছেই শেষমেশ ফিরে আসে। শুধু ফিরে আনার কৌশল জানতে হয়। কৌশল? মায়ের কথা মতো কম তো করলো না সে। সত্যি কি ফিরে এসেছে? সোহেল তাকে সোজাভাবে বলে দিয়েছে তার সাথে আর থাকবে না, সে নাকি অন্য কাউকে ভালোবাসে। ভালোবাসা কি আশ্চর্যের একটা শব্দ! এতদিন সংসার করে নাকি ভালোবাসে না, অথচ তাকেও সোহেল পছন্দ করেই বিয়ে করেছিল। নিশি একটা দীর্ঘশ্বাস ফেলল। সে দেখল সে নোমানের দরজার সামনে দাঁড়িয়ে আছে। চিন্তার সাগরে ডুবে হাঁটতে হাঁটতে কখন এখানে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি। সে দরজায় টোকা দিল। এই ছেলেটা পুরো ঘর
টোটো করে ঘুরে বেড়ায়, কিন্তু নিজের ঘরে কাউকে ঢুকতে দেবে না। নোমান দরজা একটু খুলে মাথা বের করে বলল। কি চাই আপা? নিশি বিরক্তি নিয়ে বলল। তোর কাছে কি চাইবো আমি? সর, ভিতরে যেতে দে। যা বলার এখান থেকেই বলো, ভিতরে আসার কি দরকার? তুই সরবি? নোমান অনিচ্ছা সত্ত্বেও দরজা থেকে সরে দাঁড়ালো। নিশি ভেতরে আসতেই দম বন্ধ হওয়ার জোগাড়। সিগারেটের ধোঁয়ায় পুরো ঘর ভরে আছে। এখানে সেখানে রং তুলি ছড়িয়ে ছিটিয়ে আছে। নিশি আঁচল দিয়ে মুখ চেপে তাড়াতাড়ি জানালা খুলে দিল। খুলে নোমানের দিকে আগুন চোখে তাকিয়ে বলল। কি অবস্থা তোর? এভাবে মানুষ থাকে? নোমান হেসে খাটে বসলো। বসে বলল। যখন একটা সত্যিকারের ঘর পাবো তখন গুছিয়ে রাখবো, সুন্দর করে থাকবো। তো এটা সত্যিকারের ঘর না? না, এটা হচ্ছে দাবার বোর্ড। ছলে বলে কৌশলে জিততেই হবে। নিশি তাকিয়ে রইল। সবাই বলে তার ভাইটা খামখেয়ালি, দিন দুনিয়ার কোনো হুঁশ নেই। সত্যি কি নেই? নিশির চোখে পড়ল দরজার সাইডে। অন্ধকারের জন্য এসে দেখতে পায়নি। সে এগিয়ে গেল। একটা মেয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। তার মাথায় লম্বা বেনুনি, সামনে বাগান বিলাস ফুল। ছবিটা এত সুন্দর যেন কথা বলছে। নিশির মনটা খারাপ হয়ে গেল। এই মেয়েটা তিথি, তার সাথে এখনো কথা হয়নি। তবে সেদিনের গেট টুগেদারের মেয়েটাকে অনেক অপমান করা হয়েছে। তার দাদি মানে দাদু এত হইচইয়ের মধ্যে থাকে না। তার চাচু ছিল ওপরে, তার ছোট চাচি, সে তো শুধু মজা নেবে। ব্যাপার যাই হোক, আর এই সুযোগটাই মা নিয়েছিল। বাকি যারা আছি কেউই মার উপরে যাবে না। সবে মাকে হাত করে রেখেছে। অথচ দেখো, তার নিজের ছেলে মেয়েরই কোনো খোঁজ খবর নেই। যাকে সে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে, তাকে পাকাপোক্তভাবে রাখার ব্যবস্থা তার ছেলে করছে। রেহেনুমা বিরক্তি নিয়ে নিশির দিকে তাকালো। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কে বলবে এটা তার মেয়ে? সে বিরক্ত মাখা কণ্ঠে বলল। থামবে নিশি, এত রিয়েক্ট করার মতো কিছু হয়নি। আমি সোহেলের সাথে কথা বলছি। এত সোজা না রেহেনুমার মেয়েকে ছুঁড়ে ফেলা। নিশি নিষ্প্রাণ দৃষ্টিতে তার মায়ের দিকে তাকালো। কেন তার মাকে সে বুঝতে পারছে না। ফিরে গিয়ে কি হবে? জোর করে কি সংসার হয়? সোহেল তার মধ্যে কোনো কিছুই আর অবশিষ্ট নেই। কেন এত পায়ে ধরতে হবে? সে কি এতই ফেল না? সে আর কিছু বলল না। কি বা হবে বলে সে উঠে ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে এলো। আর দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল। মেয়েদের আত্মসম্মান নিয়ে বাঁচা খুবই কষ্ট। তার সব আছে, তবু সে বেরিয়ে আসতে পারছে না। আর মেজো চাচি, সে কিভাবে পেরেছিল? তার তো কেউই ছিল না। নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে অনেক সাহসের প্রয়োজন, অনেক। তখনই দৌড়ে দিশা আসতো। দরজায় টোকা দিয়ে বলল। বড় চাচি, আসবো? রেহেনুমা বিরক্ত মুখেই বললেন। এসো, কি হয়েছে? এভাবে দৌড়াচ্ছ কেন? ঘরের ভিতর এভাবে দৌড়াদৌড়ি আমি পছন্দ করি না, তুমি জানো না? দিশার মুখ ভার হলো। সে তো তাদের জন্যই এসেছিল। কি হলো, কথা বলছো না কেন? দিশা মুখ ভার করেই বলল। তিথি আপু হাবিব ভাইকে পাখিগুলোকে ছেড়ে দিতে বলেছে। সে বললেই হবে। কে সে? দিশা আর কিছু বলল না। ধুর, এখানে আসাই আমার ভুল হয়েছে। রেহেনুমা বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো। তার মেজাজ অনেক খারাপ। একদিকে তার ছেলে মেয়ে ও কোনো টাকেই সে বাগে আনতে পারছে না। আরেকদিকে মাহবুব, তার কোনো কাজই মাহবুবকে টলাতে পারছে না। তিথির সব ব্যাপারই সে নির্বাক। আর ওইদিকে এই মেয়ে যা খুশি তাই করছে। সে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে বলল। চলো আমার সাথে। এই মেয়ের আসল জায়গা তার দেখাতেই হবে। দিনকে দিন মাথায় উঠছে। রেহেনুমা বাড়ির পেছনে এসে দেখলো তিথি খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছে। তার পাশে পাশে পাখিগুলো উড়াউড়ি করছে। তার মেজাজ খারাপ হলো। কোন সাহসে মেয়েটা এটার ভেতরে গেছে? এটা তার মেয়ের। আর তার মেয়ের ছেলের কিংবা সংসারে কোনো কিছুতেই তার অনুমতি ছাড়া কেউ কিছু করলে তার সহ্য হয় না। সে তাতে দাঁত চেপে বলল। তিথি, বাইরে আসো। তিথির কোনো ভাবান্তর হয়নি, কিছুই হয়নি। এমনভাবে সে শুধু ফিরে তাকালো। রেহেনুমার শরীরে আগুন ধরে গেল। অনেকদিন হলো সে রাগে না। চারিদিকের ঝামেলায় সে নিজের কন্ট্রোল হারালো। সে চেঁচিয়ে বলল। বাইরে এসো অসভ্য মেয়ে। এখন এই মুহূর্তে তুমি বাইরে আসবে। আর যদি না আসো তাহলে আজকে এই মুহূর্তে তোমাকে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বের করব। কি হয়েছে? রেহেনুমা চমকে চোখ তুলে তাকালো। দোতলায় নিজের রুমের বারান্দায় মাহবুব দাঁড়ানো। সে আজ এই সময় বাসায় কই সে তো জানে না। তার কণ্ঠ নামলো। তবে সে দমল না। মাহবুবের দিকে তাকিয়ে বলল। দেখেছো মাহবুব, তোমার মেয়ে কত অসভ্য। এতবার করে বলছি, এই মেয়ে কথা কানেই নিচ্ছে না। মাহবুব নির্বিকার ভাবে বলল। কি বলছো তুমি? আমি তো বলিনি, বলেছে তো তোমার মেয়ে।
এই পাখিগুলো ছেড়ে দিতে? কত বড় স্পর্ধা আমার মেয়ের! রেহনুমা পুরো কথা শেষ করতে পারল না, তার আগেই মাহবুব বলল, হাবিব, জি স্যার। পাখিগুলো ছেড়ে দাও। বলে মাহবুব ভেতরে চলে গেল। রেহনুমা স্তব্ধ, শুধু সে না, বাকি সবাইও স্তব্ধ। তিথি শীতল চোখে রেহনুমার দিকে তাকালো, তার মুখে বাঁকা হাসি। রেহনুমা আগুন চোখে তিথিকে কিছুক্ষণ দেখলো, তার শরীর রাগে কাঁপছে। রেহনুমা হনহনিয়ে সেখান থেকে চলে এলো। রেহনুমার রাগে দরজায় নক না করে সোজা ভেতরে ঢুকলো। রাগে তার চোয়াল শক্ত হয়ে আছে, তার হিতাহিত জ্ঞান নেই, সে খেয়ালও করলো না তার পেছন পেছনে সবাই চলে এসেছে। মাহবুব শান্তভাবে রেহনুমার দিকে তাকালো, তাকিয়ে বলল, ভদ্রতা ভুলে গেছো? কারো রুমে আসার আগে নক করতে হয়। রেহনুমা দাঁত চিবিয়ে বলল, আমি কারো রুমে আসিনি মাহবুব। মাহবুব হাসলো, হেসে বলল, তো কার রুমে এসেছো? বন্ধু, প্রেমিক, দেবর, নাকি নিজের বড় একটা অস্ত্র যাকে দিয়ে চালের পর চাল দিচ্ছ? রেহনুমা অবাক হয়ে তাকালো, এরপর মাহবুবকে দেখছে সে। এত তার সেই চিরচেনা মাহবুব না, সে কেঁদে ফেলে বলল, এতদিন পরে এসে তোমার এই মনে হচ্ছে মাহবুব? কি না করেছি আমি তোমাদের জন্য, নিজের সব বিলিয়ে দিয়েছি, আর আজ ওই তাইয়েবের মেয়ের জন্য আমাকে কথা শোনাচ্ছ, যে কিনা তোমাকে ফেলে চলে গেছে। মাহবুব গর্জে উঠল, শাট আপ! তিথি আমারও মেয়ে, সে তায়বার মেয়ে, আর তায়বা আমাকে ফেলে যায়নি, তুমি বাধ্য করেছিলে তাকে। রেহনুমা থমকে গেল। মাহবুব তার সাথে চিৎকার করে কথা বলছে, এখন মাহবুবকে দেখছে সে। মাহবুব রেহনুমার দিকে তাকিয়ে বলল, তুমি কারো জন্যই কিছুই করনি, যা করেছো তা হলো নিজের জন্য। প্রথমে বড়লোক বাপের ছেলের সাথে বন্ধুত্ব করেছো, বন্ধুত্বের দাবি নিয়ে এই বাড়িতে এসেছো, থেকেছো, সবার মন জয় করেছো, আরাম আয়েশ টাকা দেখে আমার প্রেমিকা হয়েছো। কিন্তু যখন দেখেছো আমার বউ হয়ে সেই সম্মান, সেই ক্ষমতা কখনো পাবে না, তখন আমার বড় ভাইকে ধরেছো। তারা তো আর জানতো না আমার সাথে তোমার কি সম্পর্ক, তারা ভাবতো আমরা বন্ধু, শুধু বন্ধু, তাই বড় ছেলের জন্য প্রস্তাব রাখে। আর তুমি সব কিছু এমনভাবে সাজিয়েছো যেন মা বাবার মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হয়েছো, না করলে তারা খুবই কষ্ট পাবে। সি! আর আমিও ছিলাম বোকা, চোখ বন্ধ করে তোমার সব কথা বিশ্বাস করেছি। তুমি তোমার জীবন, তোমার স্বামী, তোমার সংসার নিয়ে সুখে থেকেছ। কই, তখন আমার কথা তো চিন্তা করনি? চিন্তা তো করতে, শুধু করলে তখন থেকে যখন দেখলে তোমার স্বামী শুধু নামেই এই বাড়ির বড় ছেলে, কাজের ক্ষেত্রে তো এই মাহবুব। তখন তোমার হিসেব আবার এলোমেলো হলো। তুমি আমাকে ভালো করেই জানতে, যতই ভালোবাসি না কেন বড় ভাইয়ের বউকে আমি কখনো অন্য চোখে দেখব না, তাই প্ল্যান অন্যভাবে সাজালে। স্বামী সংসার দেবরদের এমনভাবে আগলে ধরলে তারা তোমাকে ছাড়া যেন কিছুই না বোঝে। হলোও তাই, সব ক্ষমতা তোমার হাতের মুঠোয়। কিন্তু সমস্যা হলো, মা যখন আমাকে বিয়ে করাতে চাইলেন, তুমি ভালো করেই জানতে বিয়ে হলে তোমার এই ক্ষমতা থাকবে না, কারণ যার স্বামীর ক্ষমতা বেশি তার জোরও বেশি। তাই এমন একজনকে দরকার যে তোমার কথায় উঠবে আর বসবে। তায়বা ইতিম ছিল, মামার বাড়িতে থাকতো, বাবার বন্ধুর মেয়ে হিসেবে বাবার খোঁজ খবর নিত, তবে কখনো ছেলের বউ করার কথা চিন্তা করেনি। তবে তুমি তাকে ভাবতে বাধ্য করেছ। রকচটা ঘাটতেরা ছেলে তার, এর জন্য এরকম মেয়ে ভালো, মাটি কামড়ে পড়ে থাকবে। এদিকে বাবার ব্রেন ওয়াশ করেছ, আরেকদিকে বুঝিয়েছ তোমাকে ছাড়া আমি তো আর কাউকে ভালোবাসতে পারবো না, তাই এরকম মেয়েই ভালো, সব জেনে শুনে মুখ বুঝে থাকবে। এত আরাম আয়েশে টাকা, এরকম মেয়েদের এর চেয়ে বেশি কি চাই? ব্যাস, আর যাবে না কোথাও। তোমার মায়া থেকে বাঁচতে পারার ক্ষমতা তো আমাদের ছিল না। হয়ে গেল বিয়ে, বিয়ের 1 বছর পর্যন্ত তেমন কোনো সমস্যা হলো না। সরল সোজা মেয়ে তায়বা, বড় বোনের মতো মানে তোমায়, যেভাবে নাচাচ্ছ সেভাবে নাচছে। সমস্যা তো শুরু হলো তো অন্য দিক দিয়ে। আমি তায়বার প্রেমে পড়ে গেলাম, তার সরলতার মুগ্ধ হয়ে গেলাম। আর কেউ না বুঝলেও তুমি বুঝে গেলে, আর তা তোমার সহ্য হলো না।
যে তোমার জন্য পাগল ছিল সে সাধারণ একটা মেয়েকে ভালোবেসে এটা তুমি মানতে পারলে না। ব্যাস শুরু হলো নতুন করে চাল। আমিও বোকা, সেই চালে পা দিলাম অনায়াসে। তাইবা কনসিভ করলো। তুমি ছলে বলে কৌশলে আমাকে বোঝাতে লাগলে এই বাচ্চা আমার না। আমার 2 মাসের কাজের জন্য মালয়েশিয়াতে গিয়েছিলাম, সেটারই সুযোগ নিলে তুমি। তার নাকি তার মামাতো ভাইয়ের সাথে সম্পর্ক আছে। জানতাম কতটা নিষ্পাপ, কতটা পবিত্র ছিল আমার তাইবা। তবুও তোমার কথা বিশ্বাস করে ফেললাম। 10টা মাস সে একা একা সাফার করলো। একই ছাদের নিচে থাকি আমি, অথচ তার দিকে ফিরেও তাকাই না। আমার মেয়ে প্রথমবার পৃথিবীর আলো দেখলো, আমি সেখানে নেই। তাইবা মেয়েকে নিয়ে আমার অপেক্ষায় বসে থাকতো, তবুও আমি নেই। তবুও তার আফসোস নেই, আক্ষেপ নেই। তার বুকে মেয়েকে জড়িয়ে সে পড়ে রইল ইট পাথরের আমার এই মহলে। মাহবুবের কণ্ঠ নেমে এলো, তারপর ধীরে ধীরে বলল, তবুও তার প্রতি তোমার একটুও দয়া হলো না, একটুও না। শেষ চালটা বড় কঠিনভাবে চাললে। বললে না সহ্যের একটা সীমা আছে, সে সব সহ্য করেছে। স্বামীর অবহেলা, স্বামীর ঘৃণা, তার সন্তানের প্রতি আর্তনাদ আর অনাদর, কিন্তু বিশ্বাসঘাতকতা সে সহ্য করতে পারেনি। সেদিন আমি স্টাডি রুমে ছিলাম, তুমি জানতে তাইবা কিছুক্ষণ পরে এদিক দিয়ে যাবে। দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলে আর আমাদের পেছনের সব কথা একে একে বলতে লাগলে। আমি অবাক হয়ে গেলাম, এতদিন পরে তুমি এসব কেন বলছো? বুঝতে পারলাম না। তাইবা যেতেই তুমি স্বাভাবিক হয়ে আমাকে করুণভাবে বললে এবং বললে যে হঠাৎ করে সব মনে পড়ে গেল, আবেগের বশে জড়িয়ে ধরে ফেলেছি তোমায়, আমি যেন তোমাকে ক্ষমা করে দিই। আমি তখন বুঝতেই পারিনি কি করছো তুমি। সেই সব মেনেও আমাকে চেয়েছিল, কিন্তু বড় ভাবির সাথে সম্পর্ক সে মানতে পারেনি। সরল সোজা তাইবার মনে কতখানি ঘৃণা তৈরি করেছিল জানো তুমি? সেদিন থেকে তাইবা বদলে গেল, হয়ে গেল একদম চুপ। সে চুপ হতে হতে হারিয়ে গেল আমার জীবন থেকে। আমি জানতেও পারলাম না। আর হারিয়ে যাওয়ার আগে সে আমাকে কি দিয়ে গেছে জানো রেহনুমা? ডিভোর্স পেপার। আমার সাথে নামমাত্র সম্পর্ক রাখতে চায় না সে। আর কি দিয়েছে জানো? প্রমাণ, তার সম্মান আর সন্তানের প্রমাণ, ডিএনএ টেস্ট পেপার। কত কষ্ট হয় জানো যখন নিজের সন্তান আর সন্তানের পরিচয় প্রমাণ দিতে হয়? তুমি জানো রেহনুমা, জানো? রেনুমা ঢোকিল, গিলে মাহবুবের দিকে তাকালো। অনেকদিন পর আজ সেই পুরনো মাহবুবকে দেখলো। সেই রাগ, সেই তেজ যা যেতে যেতে তাইবার নিয়ে গিয়েছিল। মাহবুব বড় একটা শ্বাস ফেলে আবার বলল, দাঁত থাকতে আমি দাঁতের মর্যাদা বুঝিনি, পাগলের মতো খুঁজেছি। একবার পায়ে পড়েও ক্ষমা চেয়েছি। আমার মেয়েকে একবার বুকে জড়াতে চেয়েছি, পাইনি, কোথাও পাইনি। সে খবর কি তুমি রেখেছো? রাখুনি। তুমি আনন্দ উল্লাসে ব্যস্ত। তুমি কি করেছো? কেন করেছো? কিভাবে করেছো? সেটা আমি ধীরে ধীরে বুঝেছি। তবু আমি তোমাকে কিছু বলিনি। এই ভালোবাসার অপরাধে তুমি আমার জীবন তছনছ করে দিয়েছো। আমি তখনও কিছু বলিনি। জানো কেন? জানো, আমি শেষ হয়ে গেছি। আমি আমার পরিবারকে শেষ করতে চাইনি, কারণ তারা তোমাকে অন্ধের মতো ভালোবাসে। আর যতটুকু দোষ তোমার ছিল তার চেয়ে 1000 গুণ বেশি আমার ছিল। কেন আমি আমার ভালোবাসা বিশ্বাস রাখতে পারিনি? কেন আমি সরল সোজা নিষ্পাপ মেয়েটার দিকে একবারও তাকাইনি? কেন একবারও তার দিকটা জানতে চাইনি? আমার মেয়ে এসেছে, যে কারণেই হোক এসেছে। সে এসে আমাকে কি দিয়েছে এটা তুমি জানো না রেহনুমা? জানো না কতদিন আমি শান্তিতে ঘুমাই না। যেদিন এই মেয়েটা এসেছে সেদিন অনেক দিন পর আমি শান্তিতে ঘুমিয়েছি। দেখো, এটাও তোমার সহ্য হলো না, আবার চালতে শুরু করলে। আমি বুঝলাম সেদিন এত কিছু বলেও আমি চাইলেও তোমার তৈরি তাসের ঘর তখনই ভেঙে দিতে পারতাম, কিন্তু আমি দেইনি। কেন দেইনি জানো? কারণ আমি জানি এইবার তোমার সামনে সেই সোজা সরল তাইবা না, তাইবার মেয়ে দাঁড়ানো। সে ভালো করেই জানে তাকে কখন কি করতে হবে, কিভাবে করতে হবে। আর সে এও জানে মাহবুব যদি তার পরিবারের জন্য চুপ থাকতে পারে, তার মেয়ের জন্য মুখ খুলতেও পারে। এই যে দেখো, সে কিন্তু সেটাই করেছে।
যে দাবার গুটি তুমি এতদিন নিজের মতো চালিয়েছ, সেই গুটি দিয়ে সে তোমাকে মাত করেছে। মাহবুব হাত উঁচু করে দরজার দিকে দেখালো। রেনুমা মাহবুবের হাত বরাবর তাকালো। সে পড়ে যেতে যেতে ও দেয়াল ধরে দাঁড়ালো। দরজার সামনে সবাই দাঁড়িয়ে আছে। সে চোখ বন্ধ করে ফেললো। শরীর কাঁপছে, তার মাথাও ঘুরছে। সব শেষ করে ফেলেছে সে, সব শেষ। মাহবুব হাসলো, হেসে বলল, তিথি ভালো করেই জানে কাকে কিভাবে শাস্তি দিতে হয়। তোমাকে সে নানাভাবে দিতে পারত, তবে নিজের তৈরি সাম্রাজ্য নিজের হাতে ধ্বংসের মতো বড় শাস্তি আর কি হতে পারে। এই পর্যন্ত তুমি যা করেছো সব করেছো ঠান্ডা মাথায়। তুমি কি কখনো রেগেছো রেহনুমা? না, তুমি চাল চেলেছো, সে তোমাকে চেলেছে। তোমার তৈরি খেলাঘর তোমাকে দিয়েই ভেঙেছে, কারণ সে জানতো সে হাজারবার বললেও তার মায়ের সাথে যে অন্যায় হয়েছে তা কেউ বিশ্বাস করবে না। যে কালো পট্টি বছরের পর বছর ধরে তুমি বেঁধেছ তা সহজে খুলবে না, তাই তো সে এসেছে। তা না হলে যে ঘর থেকে তায়বা এক কাপড়ে তার মেয়েকে নিয়ে চলে গিয়েছিল, সেই ঘরে তায়বার মেয়ে কখনো ফিরে আসতো না। যে খেলা তুমি শুরু করেছিলে সে খেলা তায়বার মেয়ে এসে শেষ করলো। তুমি তোমার সাম্রাজ্যর দিকে তাকাও তো রেহনুমা, কি দেখতে পাচ্ছ? মাহবুব চুপ হলো। হাঁপিয়ে গেছে সে। বড় একটা নিঃশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে আসলো। দম বন্ধ হয়ে আসছে তার। কোথায় গেলে একটু শান্তি পাবে? সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। থাকুক, অপরাধ করেছে সবাই। একজনকে চোখ বন্ধ করে বিশ্বাস করার অপরাধ, আর অপরাধের শাস্তি একদিন না একদিন ভোগ করতেই হয়। শোয়েব তিথির পাশে এসে দাঁড়ালো। মেয়েটা এখনো শূন্য খাঁচার দিকে তাকিয়ে আছে। আজ অবশ্য চোখে মুখে কোনো মুগ্ধতা নেই, কেমন যেন একটা বিষণ্ণতার ছায়া। ভেতরে এত কিছু হলো, সে সেখানে যায়নি। শোয়েবও অবশ্য বেরোয়নি। অন্যের বাড়ির ঝামেলায় তার থাকতে ইচ্ছা করে না। আরেকজনও যায়নি। সে শোয়েবের বারান্দায় দাঁড়িয়ে নির্বিকারভাবে সিগারেট খেয়েছে, যেন বাড়ির ওই প্রান্তের ঝড়ে তার কিছু আসে যায় না। তবে শোয়েব জানে এই যে নির্বিকার এলেবেলে ছন্ন ছাড়া দেখতে ছেলেটা, এর ভেতরেই সবচেয়ে বেশি ভাঙছে। ঝড়ে ছিন্ন ভিন্ন হচ্ছে। নিজের মায়ের ঘৃণিত রূপ কারোরই ভালো লাগে না, তবে তা কেউ জানবে না, কাউকে সে বুঝতেও দেবে না। শোয়েব মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তো তো তিথি প্রজাপতি কবে উড়াল দিচ্ছেন? তিথি শোয়েবের দিকে তাকালো। তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল, কাল কাল সকালে। কখনো যদি এসব ঝামেলা থেকে মুক্তি পাই তবে যাব একবার আপনার কাছে। দেখবো ইউএসের আকাশে প্রজাপতিরা কিভাবে উড়াউড়ি করে। যদিও সম্ভাবনা খুবই কম, বাবা সব করতে পারলেও আমাকে দিয়ে মিথ্যা কথা বলাতে পারবেন বলে মনে হয় না। তিথি বিষণ্ণভাবে হাসলো, তবে কিছু বলল না। শোয়েব নিজে থেকেই বলল, আমি যাকে খুন করেছি সে ছিল আমার বোনের ধর্ষক আর হত্যাকারী। আপনি বললেন না বড়লোক বাপের ছেলে মেয়েদের বড় বড় অপরাধ ছোট মনে হয়, তারটাও হয়েছিল। তাই আরেক বড়লোক বাপের ছেলে হয়ে তা ছোট ভুলে ছোট একটা শাস্তি দিয়েছে। এই শাস্তির জন্য পরিণাম যাই হোক আমার কোনো আফসোস নেই। তিথি এবারও কিছু বলল না, শুধু নিষ্পলকভাবে তাকিয়ে রইল। কি বলবে সে? এই পৃথিবীতে সব শাস্তিগুলো কি ভালো ভালো কিছু মানুষদের জন্যেই? শোয়েব একটা ডায়েরি তার দিকে বাড়িয়ে দিল। তার হাতেই ছিল, সে খেয়াল করেনি। তিথি প্রশ্নবোধকভাবে তার দিকে চাইল। আপনার মা এই বাসায় থেকে তার কিছুই নিয়ে যায়নি, এই ছোট ডায়েরিটাও না। এই ডায়েরিতে শুধু সে তার ভালোবাসা, ভালো লাগার অনুভূতিগুলো লিখেছিল। রেনুমা আন্টি সবকিছু আড়াল করেছিলেন, তবে সত্যি কি পেরেছিলেন? এটা নোমানের কাছে ছিল, অনেক আগে থেকেই ছিল। এই ডায়েরিটা পড়েই সে জেনেছে কিভাবে একটা মানুষকে তার সবকিছু উপেক্ষা করে তীব্রভাবে ভালোবাসা যায়। তিথি হাত বাড়িয়ে ডায়েরিটা নিল। সে তার মায়ের ভালোবাসার দিকটা কখনো জানতে পারেনি। সে শুধু দেখেছে নিষ্প্রাণ একটা মানুষকে, যে তার মেয়েকে নিয়ে বেঁচে থাকার জন্য অবিরাম যুদ্ধ করছে। সে ডায়েরিটা বুকে জড়িয়ে ধরল। তার মা, তার মায়া মমতাময়ী মা। কি হতো তার জীবনটা এমন না হলে? সে চোখ তুলে নোমানের বারান্দার দিকে তাকালো। সেখানে কেউ নেই, শুধু শূন্য বারান্দা। তার বাবা মার কর্মফল সব ছেলে মেয়েদেরই ভোগ করতে হয়, সেটা ভালো হোক আর খারাপ। শোয়েব ট্রাউজারের পকেটে হাত রাখলো আর বিষণ্ণ মাখা কণ্ঠে বলল, কখনো যদি চলার পথে একজন সঙ্গীর প্রয়োজন অনুভব হয় তখন এই ছেলেটার কথা একবার হলেও ভাববেন তিথি। সে আপনাকে ভালোবেসেছে,
মা বাবা টাইপার মেয়েকে নয়, সাধারণ একটা মেয়েকে, যে কিনা খুব অল্পতেই মুগ্ধ হয়। তিথি দীর্ঘশ্বাস ফেললো, ফেলে বলল, আমি কখনো আর ফিরে আসবো না, কখনো না, কারো জন্যও না। শোয়েব মাটির দিকে তাকালো আর প্রায় ফিসফিস করে বলল, আর আমি জানি, আর এও জানি, আপনি না ফিরলেও একজন আপনার কাছে যাবে। সে তার দেশ, পরিবার, এমনকি নিজের পরিচয় ছিন্ন করে যাবে, যাকে আপনি চাইলেও ফেরাতে পারবেন না। তিথি দরজায় টোকা দিল। মাহবুব ইজি চেয়ারে শুয়েছিল। সে স্বাভাবিকভাবেই বলল, এসো। তিথি ভেতরে আসলো। তার বাবার দিকে তাকালো। তিথির মনে হলো এই কয়েকদিনে এই মানুষটার বয়স অনেকটাই বেড়ে গেছে। মাহবুব উঠে বসলো। বসে বলল, দাঁড়িয়ে আছো কেন, বসো। তিথি চুপচাপ তার সামনে বসলো, তবে কিছু বলল না। মাহবুব নিজে থেকেই বলল, কাল তাহলে চলে যাচ্ছ? আপনি জানতেন? হ্যাঁ, যখন বললে ফরিদপুর, তখন একটু খোঁজ খবর করেছিলাম। আর কিছু জানেননি? মাহবুব নিস্তেজ ভাবেই তিথির দিকে তাকালো। তিথির মনে হলো তার সামনে বসা এই মানুষটার ভেতর ভেঙে চলে যাচ্ছে। তবুও কি নিশ্চুপ তিথি এখন বুঝলো সেও কেন এমন। তিথি তার মায়ের ছবির দিকে তাকালো আর আপন মনেই বলল, আমরা ভালো ছিলাম, সত্যি ভালো ছিলাম। বাবার খামতি আমার সিধে সাধা মা কখনো বুঝতে দেয়নি। এই দুনিয়াটা নিষ্ঠুর, তার চেয়েও বড় নিষ্ঠুর উপরে যে আছে, সে বেছে বেছে তার সবচেয়ে প্রিয় বান্দাদেরই বেশি কষ্ট দেন। মার ক্যান্সার ধরা পড়লো, কি যে অসহনীয় যন্ত্রণা, আমি সহ্য করতে পারতাম না। দৌড়ে নিয়ে যেতাম কাছের এক সরকারি হসপিটালে। তারাও কি করবে, 2 দিন রেখে ফিরিয়ে দিত। ক্যান্সারের চিকিৎসা করাবে, ভালো হসপিটালে যাব, টাকা কই? আমি দিশা পাই না। ঠিক করলাম আপনার কাছে আসব। আপনার কাছে তো টাকার অভাব নেই। অসহায় একটা মেয়ের মাকে না হয় ভিক্ষা হিসেবেই দিলেন। মা কিভাবে যেন বুঝে গেলেন। আমাকে টেনে পাশে বসিয়ে হাত ধরে কোমল সুরে বললেন, আমি তোর বাবার টাকায় বেঁচে থাকার চেয়ে বিনা চিকিৎসায় মরলেও শান্তি পাবো। তুই আমাকে এই শান্তিটুকু দিবি না মা? তিথি বিষণ্ণভাবে হাসলো। হেসে বলল, একটা মানুষকে কতটুকু ঘৃণা করলে মৃত্যুর কষ্টকেও সুখ মনে হয়, সেটা কি জানেন? তিথি ঘাড় ঘুরিয়ে মাহবুবের দিকে তাকালো। মাহবুব পাথরের মতো বসে আছে, তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তিথি চোখ ফিরিয়ে নিল, আপন মনে আবার বলল, 3 মাস অসহনীয় কষ্ট ভোগ করে মা মারা গেলেন। মা মারা যাওয়ায় আমি একটুও কাঁদলাম না, কষ্ট পেলাম না। মনে মনে বললাম, যাক এবার একটু শান্তিতে ঘুমাক। মা মারা যাওয়ার পরে আমি হয়ে গেলাম এতিম। মা ছিল যেমন, আমি হয়ে গেলাম তেমন। ডানে বামে কেউ নেই, কোনো চিন্তাও নেই। তখন মনে হলো, এ যে আমার মা, এত সব থেকে এই পৃথিবীতে কষ্ট করে গেলেন, অথচ যারা এর জন্য দায়ী তারা সুখের সাগরে ভাসছে। তাদেরও একটু শান্তি পাওয়া দরকার, তাদেরও জানা দরকার কষ্ট কি জিনিস। মার পরিচিত এক স্যার ছিলেন, সে মার ব্যাপারে সবই জানতো। মা মারা যাওয়ার পরে সে এগিয়ে আসলেন। থাকতাম মার দুঃসম্পর্কের এক ভাইয়ের কাছে, আর লেখাপড়ার খরচ দিতেন সে। তিথি আবার হাসলো অবজ্ঞার হাসি। হেসে বলল, মাহবুব আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আহমেদ, তার একমাত্র মেয়ে বেঁচে আছে মানুষের দয়ায়। ভাবা যায়। যাক, সেই স্যারই আমার জন্য সাহায্যের চূড়ান্ত করলেন। তার এক পরিচিত প্রফেসর ছিলেন, যে কিনা প্রতি বছর কয়েকজন মেধাবী ছাত্রকে বিদেশে পাঠান ফুল এইড দিয়ে। ফুল ফ্রি স্টুডেন্টশিপ উইথ এইড, শুধু লাগবে টিকিটের খরচ। সে কিভাবে যেন আমার জন্য সব ম্যানেজ করে ফেললেন। ডেটও পড়ে গেল। তখন আমার মনে হলো, চলে যাব এই শহর, এই দেশ, সব ফেলে চলে যাব। হয়তো এখানে ফিরে আসার দ্বিতীয় কোনো কারণ থাকবে না। তাই যাওয়ার আগে হিসাবটা একটু মিটিয়েই যাই। একজন এত অপরাধ করে সংসার, স্বামী, সন্তান নিয়ে শান্তিতে থাকবে, আর আমি এমনি চলে যাব, তা কি করে হয়? তাই যাওয়ার আগে একটু আগুন লাগিয়ে দিয়ে যাই, অন্তত আফসোস তো থাকবে না। তাই আসলাম, হিসেব মিটমাট করলাম। মাহবুব চোখ মুছে উঠে দাঁড়ালো। তার অস্থির লাগছে। যখন থেকে তাইবার ব্যাপারে জেনেছে, তখন থেকে কি অসহনীয় যন্ত্রণা। এই যন্ত্রণার শেষ কোথায় সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। ঢোক গিলে বিষণ্ণভাবে বলল, আর আমার শাস্তি, সেটাও বাকি রয়ে গেল। তাই আবার সবচেয়ে বড় অপরাধী তো আমি ছিলাম। তিথি হাসতেও হেসে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে বলল, নিজের মেয়ে নিজের বাবাকে বাবা বলে না, এমনকি স্বীকারও করে না। মৃত্যুর সময় তার লাশটাও দেখতে আসবে না। এর চেয়ে বড় শাস্তি কি হতে পারে মিস্টার মাহবুব? মাহবুব চমকে পেছনে ফিরে তাকালো। তিথি তাকে বাবা বলে স্বীকার করে না।
সে জানে, তবুও তার মুখে নিজের নাম ছুরির মতো যেন বুকে আঘাত করলো। সে করুণ চোখে তার মেয়ের দিকে তাকালো। কি শান্ত আর মায়াবী একটা মুখ! এই মায়াবী মুখের মেয়েটাই কখনো খুব নরম, আবার কখনো ইস্পাতের মতো কঠিন। তার খুব ইচ্ছে হলো মেয়েটার মাথায় একটু স্নেহের হাত রাখতে আর বলতে, ক্ষমা করতে হবে না, যা মন চায় শাস্তি দে, তবুও বাবার চোখের সামনে থাক। তবে সাহস হলো না। কত হতভাগা বাবা সে! হ্যাঁ, এটাই তার শাস্তি, তাই এবার দেওয়া নীরব শাস্তি। এই শাস্তি তাকে ভোগ করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। তিথি আর দাঁড়ালো না, সে বাইরে বেরিয়ে এলো। তার সব হিসেব শেষ। তিথি বের হলো খুব ভোরে, ঠিকমতো আলোও ফোটেনি। তাকে শুধু বিদায় জানালো বৃদ্ধ মরিয়ম বানু। সে তিথিকে জড়িয়ে ধরে কাঁদলো আর কাঁপা কাঁপা কণ্ঠে শুধু বলল, ক্ষমা করিস দাদু ভাই, পারলে আমাদের ক্ষমা করিস। তিথির মধ্যে কোনো ভাবান্তর হলো না। সে স্বাভাবিকভাবেই রওনা দিল। সে যখন রওনা দিল তখন আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তার মার কাছে শুনেছে সেও এই বাসা থেকে যখন বের হয়েছিল তখনও নাকি বৃষ্টি ছিল। গুড়ি গুড়ি বৃষ্টি না, তার মা বলতো ইলশে গুড়ি। তাকে বুকে চেপে এই এরকমই ইলশে গুড়ি মাথায় নিয়ে তার মা চলেছিল এক অনিশ্চয়তার পথে। আজ সেও যাচ্ছে। সে জানে না সামনে কি আছে, তবে এটা জানে সে তাইবার মেয়ে, আর সব সংকটের মোকাবেলা সে করতে জানে। গাড়ি চলতে চলতেই তিথি নিজের অজান্তে একবার পেছনে ফিরে তাকালো। ভোরের আধো আলো আধো অন্ধকারে গোলাপি বাগান বিলাসের নিচে কেউ একজন এসে দাঁড়িয়েছে। সে মুখ দেখতে পারল না, তবে তার হাতে থাকা অন্ধকারে জলজল করা সিগারেটটা ঠিকই দেখতে পেল। আর যতক্ষণ দেখা যায় সে তাকিয়েই রইল। সমাপ্ত।